একটা যুগান্তকারী মুহূর্তের অপেক্ষায় বাংলাদেশ, কারণ দীর্ঘদিন পরে খালেদা জিয়া ফিরছেন দেশে এবং তিনি ফিরছেন 2 পুত্রবধূ সহ। বাংলাদেশ যে পরিবর্তিত পরিস্থিতি, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, সেখানে পুত্র তারেক রহমানের সঙ্গে গত কমাস থাকলেন, কিন্তু যখন ফিরছেন তখন 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে ফিরছেন। সঙ্গতভাবেই প্রশ্ন উঠছে যে যেহেতু খালেদা জিয়া তার বয়সের ভারে তিনি কিছুটা ভারাক্রান্ত, ফলে রাজনীতিতে কি ফিরছে কিনা জোবায়দা রহমান, এই প্রশ্ন যেমন দেখা দিয়েছে, সেই সঙ্গে আরেকটি প্রশ্ন আসছে, যেহেতু খালেদা জিয়া ফিরছেন তাহলে প্রশ্ন আসে যে শেখ হাসিনা ফিরবেন কবে? কারণ আমরা জানি যে বর্তমান যে ডক্টর ইউনূসের সরকার, অভিযোগ রয়েছে এই সরকারের বিরুদ্ধে যে তারা -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন বা চেয়েছেন, এরকম অভিযোগটি ঢালাওভাবে শোনা যায়। কিন্তু খালেদা জিয়া যেহেতু ফিরছেন, ফলে সঙ্গতই অনেকেই মনে করছেন খুব দ্রুত হয়তো আওয়ামী লীগ এবং শেখ হাসিনাও ফিরবেন। তবে কোন প্রক্রিয়ায়, কিভাবে, কবে নাগাদ ফিরবেন সেটি একটা প্রসঙ্গ, সেই আলোচনা অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। কিন্তু কবে ফিরছেন, কিভাবে ফিরবেন শেখ হাসিনা, সেটিও কিন্তু জানতে অনেকেই আগ্রহী। প্রতিনিয়ত এই বিষয়ে মানুষ প্রশ্ন রাখছেন। আজকে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো। আপনারা দেখছেন কোন পথে বাংলাদেশ, এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান, আমার সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং নিউ জার্সির কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। আজকে যেটি বলছিলাম যে বাংলাদেশ একটি যুগান্তকারী ক্ষণের জন্য অপেক্ষা করছে, সেটি হচ্ছে যে খালেদা জিয়া তিনি বাংলাদেশে ফিরছেন, পথে রয়েছেন, হয়তো আজকেই তিনি সেখানে পৌঁছে যাবেন। লন্ডন থেকে যে ছবিটি হয়েছে সেটি একটু আমি দেখে আসি, যে বিদায়ের মুহূর্তের যেই ছবিটি, সেটি দেখা যাচ্ছে যে পুত্রবধূ এবং তারেক রহমানও সঙ্গে রয়েছেন, মাকে বিদায় জানাচ্ছেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ভালো থাকো, তোমরা খেয়াল রেখো। খালেদা জিয়া বারবার করে বলছেন যে ভাইয়ার খেয়াল রেখো, মানে তারেক রহমানের দিকে খেয়াল রাখতে বলেছেন। আমি জানি আপনারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তবু আজকে আপনাদেরকে আপনাদেরকে নিয়ে এই আলোচনাটি করতে চাই এই কারণে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমরা জানি কিছু বিরূপ বাস্তবতা রয়েছে আওয়ামী লীগ বিএনপির সম্পর্কের মধ্যে, কারণ 21 আগস্ট গ্রেনেড হামলা, তার পথ ধরে গত 15-16 বছর ধরে বিএনপির বিরুদ্ধে যেই মানে নিপীড়নের অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফলে সব মিলিয়ে সম্পর্কটি একেবারেই মানে দা কুমড়ো সম্পর্ক। এই সম্পর্কে কখনো কোনো রিকনসিলিয়েশন হবে কিনা, সেই প্রশ্নটি আপনাদের দুজনের কাছেই থাকবে। কিন্তু এই দৃশ্য দেখতে আপনাদের কেমন লাগছে? ডক্টর সিদ্দিকুর রহমান, প্রথমে আপনার কাছে জানতে চাই। আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, আজকে যা ছবিটি দেখিলেন আমি ওটা সকালে দেখেছি। এটা এত বড় করে দেখা কোনো অবকাশ আমি দেখছি না, কারণ উনি তো বাংলাদেশি ছিলেন। উনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও যেতে পারতেন, ব্যাংককেও যেতে পারতেন, উনি লন্ডনে গেছেন এবং বাই ডিফল্ট লন্ডনে তার ছেলে রয়েছে, সেখানে 4 বছর 4 মাস ছিলেন, তারপরে দেশে ফিরছেন। এ ফেরার সাথে যে বিরাট একটা ব্যাপার যেভাবে দেখানো হচ্ছে টিভিতে, এটা কোনো, আমি তেমনটা দেখছি না। আর 2 পুত্রবধূ নিয়ে যাচ্ছে, এটাও তেমন রাজনীতির মাঠে আমার কাছে খুব একটা, অনেকেই হয়তো মনে করবে অনেক কিছু ঘটবে, আমি ওই সমস্ত কিছু দেখছি না। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ নির্ধারণ করে আসছে, সেভাবে রাজনীতি চলবে। আপনি যে হেডলাইনটা দিয়েছেন, সেক্ষেত্রে আমি আমার নেত্রী কথা বলতে পারি। ইন রিয়েলিটি
সে ভেরি মাচ হি ইজ ইন বাংলাদেশ। একটা মিটিকুলাস ডিজাইনের দ্বারা উনি বা আমার সরকার বা আমার দল বা বাংলাদেশের জনগণ প্রতারিত হয়েছে, এবং সে প্রতারকদের দ্বারাই সাময়িকভাবে উনি দেশের বাইরে রয়েছে। এবং এটা আমি বলতে চাই এই কারণেই যে বাংলাদেশ সরকার একটা সাংবিধানিক সরকার, এই যে সংবিধানে ভিত্তি করে আজকে বাংলাদেশটি চলছে, যেখানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়েছে, যেটা সংবিধানে নাই, কিছুটা পরিবর্তন ঘটিয়ে সাংবিধানিক ভাবে বাংলাদেশ এই সংবিধানের যে এখন প্রধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়ে তারা এই দেশটাকে পরিচালনা করছে, যেটা অসাংবিধানিক এক দিক থেকে। কিন্তু সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারটা, এই শাহাবুদ্দিন সাহেব উনি যে সব বাংলাদেশের প্রেসিডেন্ট, এটা আমাদের যে সংসদ ছিল, সংসদ দ্বারা নির্বাচিত, এবং সেই সংসদের প্রধান ছিলেন জননেত্রী শেখ হাসিনা, যাকে আমরা এখনো মনে করি সাংবিধানিক অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী। অতএব উনি বাংলাদেশে কবে আসবেন? বেশি হয়ে যায় না আপনাদের জন্য? মানে থাকলে এই প্রশ্নটি আপনার কাছে। ডক্টর নবী, আপনার কাছে জানতে চাই, এই দৃশ্য দেখতে কেমন লাগলো যে দীর্ঘদিন পরে জুবাইদা রহমান ফিরছেন 17 বছর পরে। ধরেন আওয়ামী লীগের শাসন আমলে তারা দেশে থাকতে পারেনি, এমনকি খালেদা জিয়া তার চিকিৎসার জন্য লন্ডনে বা বিদেশে যেতে পারেননি, তিনি এখন চিকিৎসা নিয়ে আবার দেশে ফিরছেন। ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। আমাদের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান যা বললেন, আমি তার সাথে একমত। এখানে আমাদেরকে এখন আলোচনা করতে হবে যে বিএনপির নেতা কে। বিএনপির বর্তমানে যে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, যদিও খালেদা জিয়া চেয়ারপারসন, কিন্তু উনি অসুস্থতার জন্য বিএনপি তারেক রহমানকে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করছে। তিনি সেইভাবে পালন করে আসছিলেন এবং লন্ডনে এসেছিলেন চিকিৎসার জন্য। তো কাজেই খালেদা জিয়ার ফেরাটা একটা রাজনৈতিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, এমনকি তার 2 পুত্রবধূ বা 1 পুত্রবধূ এটাও বিষয় নয়। কারণ এই সরকার একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে একটা গণতান্ত্রিক এবং শাসনতান্ত্রিক একটি সরকার প্রধানকে দেশ থেকে বাধ্য করেছে, এবং কিন্তু তাদের মূল উদ্দেশ্য বা এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হলো -2। তারা যেভাবেই কথা বলুক না কেন, আসলে -2 একটু বিয়ন্ডে গেলে শুধু -2 না, বাংলাদেশকে রাজনীতি মুক্ত করে একটা স্বৈর শাসক, একটা পাশ্চাত্য বা আমেরিকা ইউরোপের একটা পাপেট সরকার, যেটা অবৈধ অসাংবিধানিক প্রতিষ্ঠা করেছে, তাকে দিয়ে কিছু কাজ যেটা আমেরিকা বা অন্যান্য দেশ করাতে পারেনি শেখ হাসিনাকে দিয়ে, সেই কাজটা ইউনূসকে দিয়ে করাবে এবং সেই পথে আগাচ্ছে। এই জন্য তারা শুধু -2 না, বাংলাদেশের কোনো রাজনীতি তারা করতে দিবে না, এবং নির্বাচন হবে না। নির্বাচন না হলে কি হবে? ইউনূস ক্ষমতায় থাকবে। তারপরে আমরা হয়তো পরে আলোচনা করব যে এই যে আরাকানের যে ঘটনাটি, ইউনূস আমেরিকাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। এই ইউনূস সরকারের যে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সে বলেছে যে আমাদের 200-250 বর্ডার অরক্ষিত, এটা বিদেশিরা কন্ট্রোল করতেছে। এটার অর্থ কি? এটার অর্থ একটা দেশের আধুনিক রাষ্ট্রের ডেফিনেশনটা কি? ডেফিনেশন হলো একটা সিকিউর বর্ডার। আমাদের শুধু বর্ডারই না থাকে, সার্বভৌমত্ব কিভাবে থাকবে, স্বাধীনতা কিভাবে থাকবে? তো আমরা যদি ওই প্রসঙ্গে আলোচনা করি, এটা স্পষ্ট হবে। এটা শুধু -2 নয়, এটা বাংলাদেশকে বিরাজনীতিকরণ করে বাংলাদেশে একটি ইউনূসের নেতৃত্বে, যে অলরেডি পাশ্চাত্যের আমেরিকার একটা পাপেট, পাকিস্তানের পাপেট প্রমাণ করেছে অলরেডি অনেক ঘটনা দিয়ে, ফাইনালি বাংলাদেশকে রাজনীতি, সে ইলেকশন দিবে না। সে গতকালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন
আমাদের এক টেলিফোন বার্তায় যে ইউনূস যা করছে সেটা হলো নির্বাচন দেবে না। ভারতের যে পরিস্থিতি, কাশ্মীরের যে প্রবলেম, তারপরে পাকিস্তানিদের যে সন্ত্রাসী অ্যাক্টিভিটি, ইউনূসের যে ষড়যন্ত্র, কি বলে বার্মার বর্ডারে, এগুলো সব মিলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যুদ্ধ ভাব, অথবা আসলে এই যুদ্ধ বেজে যেতে পারে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এইটা করে সে কোনো নির্বাচন দিবে না, আজীবন সে ক্ষমতায় থাকার একটা গভীর ষড়যন্ত্র। জি জি, ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি যদি একটু আপনার বাম দিকে এসে বসেন, কারণ আপনার মুখের অর্ধেকটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ, আর একটু উপরের দিকে, সো দ্যাট আমরা, হ্যাঁ জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। এখন ডক্টর নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে দেশের অস্তিত্বই তো আসলে আজকে বিপন্ন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গতকাল তারেক রহমান কিন্তু এই বিষয়ে তাদের অবস্থান খুবই পরিষ্কার করেছেন। আমি তারেক রহমানের বক্তব্যটি আপনাদেরকে শোনাতে চাই, কারণ তিনি এই যে মানে করিডোর দেয়া নিয়ে বিএনপি যে এইটা সহজভাবে গ্রহণ করছে না, এটি কিন্তু খুবই স্পষ্ট ভাষায় তিনি পরিষ্কার করেছেন। আমি একটু তার বক্তব্যটি শুনে আমি প্রশ্নটি রাখছি যে যেহেতু আপনারাও বলছেন দেশের অস্তিত্ব বিপন্ন এবং ডক্টর ইউনূসের সরকার জনগণের কাছে জবাবদিহিতা নাই, ফলে তারা এই ধরনের আন্তর্জাতিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, ঠিক একই কথাই কিন্তু তারেক রহমানও বলেছেন। না, তারেক রহমান এখন কি বলছে না বলছে, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। তার কারণ আজকে যে অবস্থার সৃষ্টি করেছে তার পেছনে তারেক রহমানও একজন। 5ই আগস্টের যে ঘটনা ঘটিয়েছে, যে একটা নির্বাচিত সরকারকে যেভাবে তারা দেশ থেকে বের করে দিয়েছে, সরকার প্রধানকে, সেটা তার সাথে তারেক রহমান জড়িত। এখন তারেক রহমান এখন ভালো মানুষ সাজলে তো কাজ হবে না। তার মানে এই যে ডক্টর ইউনূস তাকে প্রথম করেছে, সাপোর্ট দিয়েছে কে? তারেক রহমান। এখন তো কথা বললে হবে না, এখন দেশটা যে অবস্থা হবে সেটা আমরা জানি। তার কারণ এই দেশটা, বাংলাদেশটা আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আমরা জানি এই দেশটাকে কিভাবে রক্ষা করতে হবে, আমরা জানি এই দেশটাকে সারা পৃথিবীর সামনে কিভাবে তুলে ধরতে হবে। যে কাজটি বঙ্গবন্ধু তার সময়কালে করেছিলেন, পরবর্তীতে গত 15 বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা পৃথিবীতে আমরা একটা উন্নতশীল দেশের পরিণত করেছিলেন এবং একটা উন্নয়নশীল দেশের একটা মডেল হিসেবে আজকে বিশ্বে পরিচিতি লাভ করছিল। ঠিক সেই মুহূর্তে দেশ বিরোধী যারা মুক্তিযুদ্ধের সেই 71-এর শত্রু এবং পরবর্তীতে আজকে যে দেশের প্রধান ডক্টর ইউনূস, সে জীবনও কোনোদিন বাংলাদেশ নিয়ে কথা বলেনি কারো কাছে। বাংলাদেশের একটা উন্নয়ন হোক, বাংলাদেশে যে বিপদ গেছে বিভিন্ন সময়ে, ন্যাচারাল যে সমস্ত দুর্দশা ভেতর গেছে, কোনোদিন ডক্টর ইউনূসকে আমরা দেখি নাই, কেউ দেখে নাই। সে এখন কিভাবে আসলো, তাকে এনে যে বসালো, সে তার পেছনে কিন্তু এই তারেক রহমান রয়েছে। অতএব তারেক রহমান এখন যখন দেখছে, যেটা নবী ভাই বললেন, যেটা আমাদের নেত্রী বলছেন, এই ইউনূস নির্বাচন, কিসের নির্বাচন দেবে? নেতৃত্ব বুঝতে নির্বাচন কেন? নির্বাচন তো হয়েছে 2024 সালে। সেই নির্বাচনের সরকারই তো বাংলাদেশ চলছে এখন। ইট ইজ ভেরি সিম্পল। আজকের যে অবস্থা দেশটা বলছেন, আজকে আমার স্বাধীনতা বিপন্নের পথে, এটা সলিউশন, ভেরি সিম্পল সলিউশন। আজকে সেনাবাহিনী, জননেত্রী শেখ হাসিনা, ইউনূস যে রাষ্ট্রপতি আছে, তাকে বলো যে কল শেখ হাসিনা, ব্রিং শেখ হাসিনা and solve this problem. A matter of within an hour we can solve this problem. We don't need anybody else because we have ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ। আমরা যদি সেই কাজটা করার সুযোগ করে দেই, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হবে। আমার আমেরিকারও দরকার হবে না, ভারতেরও দরকার হবে না। এইটার অবস্থা যদি আমরা সৃষ্টি করতে পারি, দেশে 5ই আগস্টের আগে যে অবস্থা ছিল, সেই শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা পরিণত করব, যেখানে থাকবে না হিন্দুদের ভয়, হিন্দু সম্প্রদায়ের যে তাদের যেভাবে ঘটনা ঘটিয়েছে, এবং প্রতিদিনই বাংলাদেশে আওয়ামী লীগ জয় বাংলা বলে যে সমস্ত ঘটনার সুযোগ থাকবে না। তাই যে ঘটনাটি ঘটিয়েছে, এর পেছনে তারেক রহমানও রয়েছে, এর মাস্টার মাইন্ড হলো ডক্টর ইউনূস, এবং যার নেতৃত্বে যে বাড়িটির নাম বাংলাদেশ, যে বাড়িটিকে তারা মাটিতে বুলডোজারদের মিশিয়ে দিয়েছে ডক্টর ইউনূসের প্রেজেন্সে, তাকে আর বলা যায় না দেশের সে শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশের সবাই। সে বাংলাদেশের ম্যাপকে পরিবর্তন করতে চায়, বাংলাদেশ পতাকা পরিবর্তন করতে চায়, সংবিধান পরিবর্তন করতে চায়, আমেরিকা থেকে লোক নিয়ে যায় সংবিধান পরিবর্তনের কাজ করতে চায়। সেই লোককে দিয়ে বাংলাদেশের, আমি তো অন্য কাজ, নবী ভাই যেটা বলেছে, আমি তো অন্য দেশের কথা চিন্তা করতেছি না,
এরাই আমার দেশের সভারেন্টি ইন্ডিপেন্ডেন্সের কাছে আজকে আমাদের কাছে সেই একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে। আজকে যে যারা আজকে উপদেষ্টা রয়েছে, আপনি দেখেন তো প্রত্যেকটা উপদেষ্টার ইতিহাস দেখেন তো, তারা কোনোদিন বাংলাদেশ নিয়ে একটা স্লোগান দিয়েছে কিনা। সেই পাকিস্তান আমলে যে সমস্ত না, শেষ করতে দিই আমি শেষ করতে আমি বুঝতে পারছি আমি শেষ করে দিই। একই মত পোষণ করেন? আমাকে প্রশ্ন করছেন? হ্যাঁ, আমরা তো এটা আমরা একই দল করি, আমরা তো একই উদ্দেশ্য আমাদের যে বাংলাদেশ। আমি একজন মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কি করার জন্য? দেশকে স্বাধীন করার জন্য। আমরা স্বাধীন করেছি, কিসের জন্য স্বাধীন করেছি? আমাদের একটা আদর্শ উদ্দেশ্য ছিল অস্বাভাবিক অসাম্প্রদায়িক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এই সরকার কি করছে? আমাদের সেই অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে মৌলবাদী ইসলামিস্ট সন্ত্রাসীদেরকে মুক্তি দিয়ে, ইউনূস মুক্তি দিয়ে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। তা আমরা তো এটা মেনে নিতে পারি না, এখানে কোনো আপোষ নেই। তো কাজেই একমত। আমি সেই প্রশ্নটা আপনাকে করিনি, আমি প্রশ্নটি করেছি যেমন ডক্টর সিদ্দিক তারেক রহমানের বক্তব্য। আমি আসছি, আমি সেই না, আমার প্রশ্নটি হচ্ছে আজকে পুরো বাংলাদেশে বিভিন্ন পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে গিয়ে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আসছে, রাইট? তো আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের অর্ধেক মানুষ আওয়ামী লীগ করলে এনাদের অর্ধেক মানুষ বিএনপি করে। এখন আপনারা যদি বলেন যে তারেক রহমানও এই ষড়যন্ত্রের একটা অংশ, ডক্টর ইউনূসের একটা অংশ, তাও তো দেশের অর্ধেক মানুষ ওই পক্ষে আছে, ডক্টর নবী, তাহলে আসলে এই ষড়যন্ত্র বাংলাদেশ হবে না। আমি আপনার প্রশ্নটা বুঝতে তারেক রহমানকে বাদ দিয়ে তো বাংলাদেশ হবে না। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি যেটা বলতে চাচ্ছি, ষড়যন্ত্রকারীরা অথবা গণবিরোধী ব্যক্তিরা, স্বাধীনতা বিরোধী ব্যক্তিরা, সন্ত্রাসীরা, এরা কখনো জনগণকে রিপ্রেজেন্ট করে না। এই যে তারেক জিয়ার যে সিদ্ধান্ত, সেই গণ অভ্যুত্থান না, সেই কি বলে ষড়যন্ত্রকারী সেই কি বলে সেই ঘটনাকে সমর্থন করা, আমরা ভিডিওতে শুনেছি। তারেক রহমান নূর নামে কি এক দল ছাত্র এখন দল করে, তার সাথে কথোপকথন আমরা ভিডিওটি শুনেছি। তার গিয়ে বলছে লাশ ফেলতে হবে। তারপরে নূর স্বীকার করেছে যে এই আন্দোলনের সময় তারেক জি আমাদেরকে আর্থিকও সাহায্য করেছে। আর এছাড়া যদি আরো আলোচনা করি, এই জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা, কিন্তু সে ক্ষমতায় এসে কি করেছে? সে মুক্তিযুদ্ধ বিরোধী যে সমস্ত ব্যক্তি, গোলাম আজম এবং মতিউর রহমান নিজামী, এদেরকে মন্ত্রী বানিয়েছে, রাষ্ট্রপতি বানিয়েছে। এবং তার দল পরবর্তীতে যখন তিনি নিহত হন, তার যে স্ত্রী, তিনি একই জামাতের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করেছে। তারপরে ভারতের বিরুদ্ধে যে 7 সিস্টারে যে অস্ত্র পাচারের সময় ধরা পড়ে, এটা তার আমলে, এবং মতিউর রহমান। তো কাজে অনেক ঘটনা রয়েছে। 21শে গ্রেনেড হামলায় জিয়াউর রহমান পার্লামেন্টে কি বলেছিল শেখ হাসিনা গ্রেনেডের ভিতরে, ব্যাগের ভিতরে গ্রেনেড নিয়ে তিনি এটা নিক্ষেপ করেছেন। তারপরে বাংলা ভাইয়ের সৃষ্টি সেই খালেদা জিয়ার আমলে। তো কাজে এই ঘটনাগুলো কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং আমাদের যে আদর্শ উদ্দেশ্য, সেইটার সাথে যায় না। তো কাজেই কিন্তু আপনি যেটা উল্লেখ করেছেন যে রাজনীতিতে শেষ কথা নেই, তো এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমাদেরকে কৌশলে হোক বাই ফোর্স হোক এই ইউনূসের সরকারের পতন ঘটাতে হবে। আমরা যাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে দেশে ফেরাতে হবে। এবং কি সলিউশন হতে পারে, সিদ্দিক ভাই একটু ইঙ্গিত দিয়েছেন, এদের সলিউশন বিভিন্নভাবে হতে পারে। সেটা হলো যে আন্দোলন হচ্ছে বাংলাদেশে, ছাত্র জনতা আগে ঝটিকা মিছিল করতো, 20-25 জন 50 জন ছাত্রলীগের নেতা, আওয়ামী লীগের নেতা হতো, এখন সেটা শত শত হাজার হাজার মিছিল বেরোচ্ছে। আজকে আমি একটা গ্রাসরুট সংগঠনের সাথে কথা বললাম, তারা বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স নামে তারা শত শত কর্মী সারা বাংলাদেশে তারা কাজ করছে। তো এখন দুটো ভাবে এই সমাধান হতে পারে। একটা সিদ্দিক ভাই যেটা বলেছেন
যে সিম্পলি এই ইউনূসকে ক্ষমতা থেকে সরানো, শেখ হাসিনাকে রিইনস্টেট করে নেক্সট 3 ইয়ার্স যে টার্ম রয়েছে সেটা কমপ্লিট করে তারপর এক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে যে সরকার নির্বাচিত হবে সেই পরবর্তী কনস্টিটিউশনাল সরকার হবে, সেটা একটা সলিউশন হতে পারে। এইটা হওয়ার জন্য কি দরকার? সেনাবাহিনী দরকার। এই সরকার যদি এই বর্তমানে এই সরকারের পিছন থেকে যদি সেনাবাহিনীর সমর্থন সরানো হয়, এরা 1 ঘন্টা, কেন সিদ্দিক ভাই 1 ঘন্টা বললেন, আমার মনে হয় আধা ঘন্টাও লাগবে না এই সরকারের পতন হবে। কারণ আমরা যদি অপ্রিয় সত্য কথাগুলো বলি, সেটা হলো 3 আগস্টে যদি সেনাবাহিনী তাদের সোকল দরবারে মিটিং করে যদি সিদ্ধান্ত না নিত যে তারা ঢাকায় যে মব আসতেছে তাদেরকে তারা বাধা দিবে না, তাদের বিরুদ্ধে গুলি করবে না, এবং সেটা প্রচার করলো, যার ফলে যদিও মব আসার কথা ছিল 6 তারিখে, সেটা একদিন এগিয়ে নিয়ে 5 তারিখে তারা সেই দিনটা ঘোষণা করলো। আগের রাতে সিদ্ধান্ত হয়েছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে ঢাকার এন্ট্রি পথে সেনাবাহিনীরা এই মবগুলাকে ঢুকতে দেবে না। আজকাল তারা বলছে তারা গুলি করবে না, আধুনিক যুগে গুলি ছাড়াও মব কন্ট্রোল করা যায়। গ্রেনেড, সাউন্ড গ্রেনেড রয়েছে, ওয়াটার গান রয়েছে, কয়েকটা ট্যাঙ্ক, ওখানে বসলে মানুষ ভয়ে আসতো না, এটা করা যেত। এবং যেভাবেই হোক সেনাবাহিনীর দায়িত্ব হইলো একটা নির্বাচিত, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, আমি সেকেন্ড পয়েন্ট প্রশ্নটি রাখি যে আওয়ামী লীগ একটা জনমানুষের দল, বাংলাদেশের মাটির গভীর থেকে উঠে আসা দল, সেই দল ক্ষমতায় থাকতে সেনাবাহিনীর হস্তক্ষেপ লাগবে, এই কথাটি একটু লজ্জাস্কর নয় কি? নো, নট এট অল। কারণটা হলো যে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক প্রসেসে সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন হতে পারে এবং সেটা ঠেকানোর দায়িত্ব সরকারের, আপনি যেটা বলছেন। কিন্তু এটা ছিল একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেখানে প্ল্যানই ছিল মানুষকে হত্যা করা হবে। আপনি সমন্বয়কারীর ইন্টারভিউ শুনেছেন ভিডিওতে, যে আমরা পুলিশ যে হত্যা করা হয়েছে, 3200 পুলিশকে হত্যা করা হয়েছে আগুন দিয়ে, এনায়েতপুরের এক প্রিসিংটের 17 জন পুলিশ ইনক্লুডিং প্রেগনেন্ট মেয়েকে হত্যা করা হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে। আমি বলছি যে এই ধ্বংসাত্মক কাজ না করলে কোনো বিপ্লব সার্থক হয় না। তো ইন্টেনশনালি তারা সন্ত্রাসের মাধ্যমে এই সরকারকে অপসারণ করার জন্য ষড়যন্ত্র করেছিল। এবং এটা কিন্তু ভুললে চলবে না যে ইউ ক্যান বাই এনি পারসন, ডিপেন্ডস এ হোয়াট অ্যামাউন্ট অফ, আমি হয়তো আপনি $1000 দিয়ে কাউকে কিনতে পারবেন না, কিন্তু 1 লাখ 1 কোটি টাকা দিয়ে আপনি নিজেই কিনতে পারেন। বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য যে ষড়যন্ত্র চলছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বলেছে যে USAID এর একটা এজেন্সি থেকেই বাংলাদেশের এই শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য $29 মিলিয়ন দেওয়া হয়েছে এবং আরো $21 মিলিয়ন দেওয়া হয়েছে, যেটা ভারতের মাধ্যমে এসেছে। অর্থাৎ টোটাল $50 মিলিয়ন বাংলাদেশে ক্যাশ মানি গিয়েছে এই সরকারকে পতন ঘটানোর জন্য, সরানোর জন্য। নট অনলি দ্যাট, এটা তো একটা এজেন্সি, এছাড়া ডিপ স্টেটের টাকা রয়েছে, এছাড়া রয়েছে পাকিস্তানিদের টাকা। আমরা এখন শুনতে পাচ্ছি যে কাতারও বাংলাদেশে সেই সব। তো এইভাবে যে ক্যাশগুলো এসেছে, সেই ক্যাশ দিয়ে আপনি ইউ ক্যান বাই সেনাবাহিনী, আমলা, টোকাই, স্টুডেন্ট। তো এইভাবে ষড়যন্ত্র করে প্রতারণার মাধ্যমে এই বিপ্লব করা হয়েছে। এখানে সরকার একটা গণতান্ত্রিক উপায়ে সরকার যারা নিয়ম মাফিক চলে, সেখানে পুলিশ বাহিনী দিয়ে আপনি এই ষড়যন্ত্র রক্ষা করতে পারবেন। এখন ডক্টর সিদ্দিক, আপনাদের কি মনে হয়, আপনারা যেভাবে বললেন যে এটা একটা আধা ঘন্টা 1 ঘন্টার সলিউশন, শেখ হাসিনাকে এনে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলি সমস্যার সমাধান হয়ে যায়, আপনার কি মনে হয় এটা বাস্তবসম্মত কথা? এটা তো নইবা যেটা বলে, এটা সলিউশন। আপনি যেটা বলছেন যে বাংলাদেশ কোন পথে, এখন আমি আলোচনার মাধ্যমে বলতে চাই যে যেটা আপনার কিছুক্ষণ আগেও যেটা বলেছেন। আমার প্রশ্ন সরাসরি উত্তর দেন, আপনারা কি এটা সত্যি বিশ্বাস করেন যে এটা পসিবল? কারণ আমার সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের লোকজনের, নেতাদের, কর্মীদের কথা হয়,
তারা আমি দেখি অনেকেই এখনো এটাই বিশ্বাস করেন যে শেখ হাসিনা যেমন বলেছিলেন যে তিনি চট করে বাংলাদেশে চলে আসতে পারেন, সেটি বলেছিলেন আরো 7-8 মাস আগে। অলরেডি 9 মাস হয়ে গেছে এই সরকার ক্ষমতায়, তাই না? তো আমরা চট করে দেখিনি। তো আপনারা কি সত্যি এটা বিশ্বাস করেন যে সত্যি সত্যি শেখ হাসিনা চট করে চলে আসবেন? চট করে চলে আসবেন না, আমি ওইভাবে কথাটা বলতে চাচ্ছি না। রাজনীতি কিন্তু এটা কিন্তু রাজনীতি যে সায়েন্স, এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড সায়েন্স। সায়েন্সে যে কোনো জিনিসের বাউন্ডারি কন্ডিশন থাকে, কতগুলো ইকুয়েশন থাকে, এক ইকুয়েশন থেকে আর এক ইকুয়েশন বাউন্ডারি কন্ডিশন দেওয়া সে সলিউশন করা যায়। কিন্তু রাজনীতি দের ইজ নো বাউন্ডারি কন্ডিশন। রাজনীতি একটা আনসিন জিনিস, এটা কখন কি অবস্থার সৃষ্টি হবে এটা যদি বলা যেত তাহলে অন্যরকম অবস্থা হতো, এটা বলা যায় না। যেটা আমরা বলতে পারি যে 5ই আগস্টে এরকম একটা ঘটনা ঘটবে। 5ই আগস্ট যেরকম একটা ঘটনা ঘটেছে তেমনই একটা ঘটনা যে ঘটতে পারে না সেটা বলা যাবে না। আমি সেই পয়েন্ট থেকে বলতে চাই, বাংলাদেশের জনগণ গত 9 মাসই যেহেতু রিকশাওয়ালা থেকে শুরু করে যে কোনো লোক বলছে আগের সময় ভালো ছিল। এই যে আপনি বলছেন যে 5ই আগস্ট এই ঘটনা ঘটবে আগে বোঝা যায়নি, কে বুঝতে পারেননি? আপনারা বুঝতে পারেননি, আর অনেকেই বুঝতে পেরেছে। এমনকি গোয়েন্দা রিপোর্টও ছিল। এবং 16 জুলাই যে সিমটম ছিল সে তখন তো মাত্র 6 জন মানুষ মারা গেছে। 18 তারিখ 19 জুলাই স্পষ্ট যে এই সরকারের ভিত নড়ে গেছে। কিন্তু আপনারা মনে করছেন যে 5ই আগস্ট যেটি হয়েছে সেটি হওয়ার কথা ছিল না? না না, ওইখানে এই যে আমরা একটা সুন্দর একটা পয়েন্ট তুলে আসলাম, রিমাইন্ড করেছেন এক্স্যাক্টলি যে 6 জন যখন মারা গেল সেটা কি আন্দোলন ছিল? সেটা কোটা আন্দোলন। এটা কিন্তু সরকার পতনের, আমি ওই জায়গায় আসতেছি, আপনার সাথেই আমি আসতেছি, আপনার যুক্তিতেই আমি একমত, আপনার যুক্তিতে একমত। তা আপনারা আমি জানতাম এটা আমরা ব্যর্থ হয়েছি, সেখানেই আমাদের ব্যর্থতা, দলের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। যে 6 জন মারা যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারিনি। হ্যান্ডেল করতে পারলে এই 6-7 জন, এই কতগুলো ছাত্র 50 জন না 52 জন ছিল, তাদেরকে আমরা হ্যান্ডেল করতে পারলাম না। আমরা 15 বছর সরকার চালালাম, 75 ইয়ার্স ওল্ড দল, আমরা এটা করতে, এটা আমাদের ব্যর্থতা। আমি সেখানে বলছি যেহেতু ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকে আমরা শিক্ষাও গ্রহণ করছি। যেভাবে 5ই আগস্ট কেউ জানতে না ঘটছে, কালকে দেখবেন যে আজকে কয় তারিখ, 6 তারিখ বা 5ই জুনে যেমন একটা ঘটনা ঘটে যাবে, হয়তো আপনি জানেন না, আমি জানি না, কিন্তু ঘটে যেতে পারে। বাংলাদেশ, আমি এই কারণে বলছি, বাংলাদেশের নেত্রীকে, প্রধানমন্ত্রীকে যখন সরানো হয়, কতজন লোক বাংলাদেশের ঢাকার রাজপথে ছিল, সারা বাংলাদেশে কোনো লোক আসেনি। আমি যে গ্রাম থেকে আসছি সেই গ্রামে একটা লোক আসে না। আমি জাস্ট একটা এক্সাম্পল, স্ট্যাটিস্টিক্যাল এক্সাম্পল দিচ্ছি, কতগুলো লোক আসে। তার সমান লোক যদি আমরা বাংলাদেশে আজকে রাস্তায়, ঢাকা রাস্তায় আমি নামাইতে পারি, আমি তো মনে করি উইদিন আমি যেটা বলছি উইদিন এন আওয়ার বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এবং আমার মনে হয়, আমার বিশ্বাস, বঙ্গবন্ধুর সৈনিকেরা যেটা আমরা বলি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, অনেকে বলে আমরা পালায় আসছি। নো, আমরা পালায় আসি নাই। আমরা কত কিছু গুড, ভেরি স্মল ইনসিগনিফিকেন্ট নাম্বার অফ লিডার্স আর আউটসাইড দ্য কান্ট্রি। আপনি যদি জেলে দেখেন, 31 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী আজকে জেলে রয়েছে, 50 জন এমপি জেলে রয়েছে। আমার 50 থেকে 40 হাজার নেতা কর্মী ডেভিল হান্টের নাম দিয়ে তাদের জেলে ভরেছে। তারা সবাই বাংলাদেশে আছে। বাইরে কারা আছে? আমার হিসাবে নট মোর দ্যান 100 is very very insignificant number of আওয়ামী লীগ লিডার্স। So we are all in বাংলাদেশ। আমি আপনার বলি, এমনও ঘটনা ঘটতে পারে আগামী 5ই সেপ্টেম্বরে দেখবেন বাংলাদেশ অন্য এক বাংলাদেশ হয়ে গেছে, যেখানে 71-এর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমি দেখতে পারবো, হতেই পারে সেটা। আমি রাজনীতি করি, রাজনীতি ভাবি আমরা সেটা করব। আমার বাড়ি সেটা সম্ভব যদি আমরা সেভাবে এগিয়ে যাই। এবং আমার কাছে যে ইনফরমেশন, নবী ভাই যে কথা একটা ইঙ্গিত দিয়েছে, যে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন প্ল্যাটফর্মে কথাবার্তা হচ্ছে, দে আর অল প্রিপেয়ার্ড নাও, এনি টাইম এনিথিং কুড হ্যাপেন। এবং রাজনীতিতে সম্ভব। আর দ্বিতীয় সলিউশন আমি যেটা বলবো, যেটা আপনি একটা ইঙ্গিত দিয়েছেন, অফকোর্স বিএনপি যদি আমাদের সাথে আলোচনা করতে চায়, এই সরকার যেটা নবী বলেছে, যেটা আমাদের নেত্রী বলেছে, ও নির্বাচন দেবে না। ওকে নির্বাচন দেওয়ার কে? ওকে দিয়ে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের নির্বাচন ডক্টর ইউনূসকে দিয়ে কোনো নির্বাচন হবে না। তারপরে সে অলরেডি একটা দল বানিয়ে ফেলেছে।
অতএব তার নেতৃত্বে বাংলাদেশ আর কোনোদিন নির্বাচন হবে না, একটা নিরপেক্ষ নির্বাচন, যেটা বাংলাদেশ সবাই চায়, আমরাও চাই। আমরা হয়তো অনেক রকম দেয়নি, আমাদের 15 বছরে আমরা শুনি নাই, কিন্তু এখন বাস্তবতার ক্ষেত্রে আমরা দরকার হলে বিএনপির সাথে আমরা আলোচনা বসবো, তারা বসেছিল আর বসবো। এবং এই ইউনুসকে যেটা নবী ভাই বলেছে, এখন সর্বপ্রথম যে কাজটা হবে বাংলাদেশের আজকে সমানকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটা আমরা স্বাধীন করেছি, সেই স্বাধীনতা রক্ষার জন্য এই ইউনুসকে সরানো ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নাই। আজকে আমি বলবো বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া উনি দেশে ফিরছেন, আমার মনে হয় দেশের একটা বিরাট পরিবর্তন আসবে রাজনীতিতে, এবং সেই রাজনীতিতে আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশ স্বাধীনতা প্রশ্নে আমরা সে আলোচনায় আমরা অংশ নিতে চাই, এবং দেশের রক্ষার্থে আমরা যে কোনো ধরনের আলোচনায় আমরা বসতে, আমার মনে হয় আমার দল নেত্রী কিছুটা ইঙ্গিত দিয়েছেন তার গতকাল তার সব বক্তৃতায়। অতএব সেই দিক থেকে আমি সেটা হলো আর একটা সলিউশন। সেই সলিউশনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ যাকেই ক্ষমতা দেওয়া আসবে সেই ক্ষমতা সেই দেশ পরিচালনা করবে, বাংলাদেশের স্বাধীনতাকে। আপনার কাছে কি মনে হয় যে মানে এত সোজা আওয়ামী লীগের ফিরে আসা এত সহজ হবে? আজকে পাক্কা 9 মাস শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। জি, আমি বলতে চাচ্ছিলাম, তো আপনি ঠিকই প্রশ্ন করেছেন, সিদ্দিক ভাই ইঙ্গিত দিয়েছেন, সেটা হলো যে এই আওয়ামী লীগের সরকারকে সরানো হয়েছে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে। আপনার শত্রুর কতটুকু ক্ষমতা তার উপরে নির্ভর করবে কতদিন কি করে আপনাকে জয়ী হতে হবে। তো এই গভীর ষড়যন্ত্র, যেখানে কোটি কোটি টাকা বিষয় কি বলে নিয়োগ করা হয়েছিল, এবং যেখানে সেনাবাহিনীর রোলটা উল্লেখ করলাম, সেনাবাহিনী বিনা রক্তপাতে এই নির্বাচিত সরকার রক্ষা করতে পারত, সেটা করে নাই। তো এখানে প্রশ্নটা কি দাঁড়ায়? বিশ্বাসঘাতকতা। সেই বিশ্বাসঘাতকতা কে করেছে? আমরা দলের ভিতরে কেউ আছে কিনা সেটা আমরা জানি না। সেনাবাহিনীর রোলটাও এখন ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস এর কমিশনার বলতেছে গর্ব করে টেলিভিশনে যে আমি তাদেরকে কল করে বলেছি তোমাদের এই আন্তর্জাতিক কি বলে ইউএনের চাকরি হারাবে যদি তোমরা এই মবকে মোকাবেলা করো। শান্তি মিশন, হ্যাঁ, শান্তি মিশন, এটা একটা ষড়যন্ত্র না? তো এখন যে প্রশ্নটা করেছেন যে সলিউশনটা কি, একটা সলিউশন আমি বলছি যে এই সরকার এর যে এটা হলো কি বলে সেনাবাহিনী সমর্থিত সরকার, বারবার সেনাপ্রধান বলে যাচ্ছে। তো সেটা কিভাবে সে বলে যে একটা অনির্বাচিত অবৈধ অশাসনতান্ত্রিক সরকারকে সেনাপ্রধান কিভাবে বলে যে আমরা একে সমর্থন করব, যেখানে 3 আগস্টে সে নির্বাচিত সরকারকে রক্ষা করে নাই, বলেছে যে আমরা করব না, মানে মবকে ঠেকাবো না মানেই তো যে আমরা এই সরকারের সমর্থন করছি না। তো এই যে বিশ্বাসঘাতকতা, দায়িত্বহীনতা, যে ভাষায় আপনি বলেন না কেন, সেটা ঘটেছিল। সেইটা যদি উল্টে যায়, গণেশ যদি উল্টে যায়, যেটা বলছিলাম যে একটা সহজ সলিউশন হবে, সেনাবাহিনী তাদের শাসনতান্ত্রিক দায়িত্ব যদি তারা পালন করে, ইউনুসকে হটিয়ে দিয়ে, এবং ইউনুস যে সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে, সেনাবাহিনীর দায়িত্ব না এটাকে রক্ষা করা, একটা অবৈধ সরকার দেশের স্বাধীনতা বিক্রি করে দিচ্ছে আমাদের। শুনুন, আমাকে শেষ করতে দেন, আমি আপনার প্রশ্নের জবাব দিব। তো এটা কি সেনাবাহিনীর দায়িত্ব না? তাহলে কিসের জন্য এই সেনাবাহিনী? সেটা তারা করছে না। তারা যদি তাদের দায়িত্ব পালন করে, এই সরকারকে উৎখাত করা সম্ভব। একটা আর দ্বিতীয়টা যেটা হলো, আমি যেটা বলতেছিলাম, সিদ্দিক ভাই সেটা বলেছেন, সেটা হলো যে আমরা অতীতে আওয়ামী লীগ একাই আন্দোলন করে জনগণের অধিকার ফিরিয়ে এনেছে। এটা যেভাবে আওয়ামী লীগের কর্মীরা রুখে দাঁড়িয়েছে, আমি যেটা উল্লেখ করলাম যে 25-26 জনের ঝটিকা মিছিল থেকে হাজার হাজার লোক হচ্ছে, রিক্সাওয়ালা থেকে শ্রমিকেরা বলছে যে আমরা আগের সময় ভালো ছিলাম, লক্ষ লক্ষ শ্রমিক যারা কলকারখানায় কাজ করতো সেগুলো বন্ধ, তারা না খেয়ে আছে। আস্তে আস্তে জনগণ বিদ্রোহ করবে, সেই ইঙ্গিত আমরা পাচ্ছি। কালকে নেত্রী ভাষণে বলেছেন যে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করতে হবে। তো আর সেকেন্ড সিনারিও, প্রথম তো হলো সেনাবাহিনীর দায়িত্ব পালন করা, তারা যে ভুলটা করছিল সেটা সংশোধন করা, আর একটা হলো জনগণের উত্থান, গণ অভ্যুত্থান, যেটা আমরা 69-এ আমি সিদ্দিক ভাই আমরা গণ অভ্যুত্থানের কর্মী ছিলাম, ছাত্রলীগের কর্মী হিসাবে, সেটাও সম্ভব।
আর যেটা থার্ড অপশন, যেটা আমরা একটু আলোচনা করেছি, ইঙ্গিত দিয়েছি, সেটা হলো অতীতেও কিন্তু বিএনপি আওয়ামী লীগ একসাথে এরশাদ বিরোধী আন্দোলন করেছিল। রাজনীতিতে আপনিই বলেছেন যে শেষ কথা বলতে কিছু নাই, সেই সিনারিও পসিবল, সেটাও সম্ভব হতে পারে। কারণ ইউনূস সরকার, যদিও বিএনপি ইউনূসকে সমর্থন করেছিল এই 9 মাসে সব পর্যায়ে, কিন্তু মাঝে মাঝে বিএনপি ন্যাশনাল লিডাররা দু একটা সিদ্ধান্ত সঠিক নিয়েছে, সেটাও প্রশংসাযোগ্য। একটা হলো যে যখন রাষ্ট্রপতিকে এই সন্ত্রাসীরা সরাতে চেয়েছিল ফখরুল আলম আদাস, তারা সেটা সমর্থন করে নাই। এখন এই যে বর্ডার ইস্যুতে সেফ করিডোর দেওয়ার ব্যাপারে তারা স্পষ্টভাবে বলেছে তারা এটা সমর্থন করে না। বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর, উনি তো বলেইছেন যে বাংলাদেশকে একটা গাজায় পরিণত হতে পারে, সেটা তারা সমর্থন করে না। আর তার অর্থটাও উনি যেটা ইঙ্গিত করেছে, যেটা আমি বিভিন্ন সময় বলেছি, সেটা হলো যে এই যে আমেরিকাকে যে সেফ করিডোর দিয়েছে ইউনূস, সে বলছে যে আমরা চিন্তা করতেছি, কিন্তু আসলে ডিল ওয়াজ ডান, কারণ সেটা প্রকাশ করছে না, কারণ বাংলাদেশে তো কোনো প্রেস ফ্রিডম নেই। এইগুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি। আমি যেটা বলছি যে প্রশ্ন যে তাহলে আপনারা ধরেন আপনারা দুজনই বিদেশে আছেন, হ্যাঁ, তো আপনারা দেশে ফিরবেন কবে? কিংবা আপনার নেতৃত্ব, আপনি যদি দেখেন খালেদা জিয়া যখন দেশে ফিরছেন, তার কি বলে এটাকে, নেতৃত্বের লিডারশিপের চেইন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা খালেদা জিয়াকে দেখতে পাচ্ছি, তারেক রহমান, জুবাইদা রহমান, কোকর স্ত্রী, এমনকি তাদের পরবর্তী ধাপে জাইমাকেও দেখতে পাচ্ছি, রাইট? প্রশ্ন হচ্ছে যে আমরা আজ পর্যন্ত আওয়ামী লীগের একজন মুখপাত্র পর্যন্ত পেলাম না। শেখ হাসিনাকেই মুখপাত্রের ভূমিকা পালন করতে হচ্ছে, যেহেতু তিনি সভানেত্রী, কিন্তু একটা দলের একটা মুখপাত্র তো অন্তত থাকা দরকার। সাধারণ সেক্রেটারিকে আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি, যদিও আমরা শুনেছি তিনি দীর্ঘদিন বাংলাদেশি ছিলেন, পরে ভারতে গেছেন। তো এই যে এইরকম একটা পরিস্থিতি, তাহলে আওয়ামী লীগ দাঁড়াবে কবে? আওয়ামী লীগ আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন, আপনারাই বলছেন যে নির্বাচন হবে না, নির্বাচন এই ইউনূস সরকার দিবে না। এই সরকার অলরেডি আমাদের ভূখণ্ড অনেকখানি হারিয়ে ফেলেছে, যে আরাকানিরা অলরেডি অনেকখানি দখল করে নিয়েছে। একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকা কোথায়? তাদেরকে তো আমরা দৃশ্যমান দেখতে পাই না, কিন্তু আপনারা বলছেন যে একটা ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র তো হয়েছে, ষড়যন্ত্র যুগে যুগে সব সময় সব দেশে সব সরকারের বিরুদ্ধেই হয়, এটা নাথিং নিউ। তো সেই ফেইলিয়ারের কথা তো ডক্টর সিদ্দিকুর রহমান আপনি বলেছেন, কিন্তু আমি জানতে চাই নেক্সট কি, আপনারা কবে ফিরবেন, কবে আপনাদেরকে? আমি সেটারই জবাব দিতে চাচ্ছি, কিন্তু আপনি তো সুযোগ দিচ্ছেন না। বলেন। সেটা হলো শেখ হাসিনা আমাদের নেত্রী, তার যে প্রভাব, বঙ্গবন্ধুর কন্যা, 16 বছর ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগের সভানেত্রী, তিনি আমাদের মুখপাত্র, অন্য কোনো মুখপাত্রের দরকার নেই। আর তাছাড়া যেমন সাধারণ সম্পাদক, তিনি দেশের অভ্যন্তরে ছিলেন, সে এখন কোথায় আছে আমরা সঠিক জানি না, কিন্তু তিনি যেমন গতকালকে একটা ঘটনাই বলি, গতকালকে তিনি মহিলা আওয়ামী লীগ জামালপুরের মহিলা গ্রুপের সাথে 1.5 ঘন্টা কথা বলেছেন। তারপরে কয়েক ঘন্টা পরে তিনি নিউ ইয়র্কে আমাদের সাথে প্রায় 1 ঘন্টা কথা বলেছেন। এই গণসংযোগটা উনি করে যাচ্ছেন। আর তাছাড়া যেটা আপনি ভিডিওতেই আমরা দেখতে পাচ্ছি যে এখন হাজার হাজার লোকের মিছিল হচ্ছে। ছাত্রলীগকে ব্যান করেছে, সেই ছাত্রলীগ প্রকাশ্যে নামছে, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। কৃষক শ্রমিক তারা বলছে আগেই আমরা ভালো ছিলাম, মানুষ না খেয়ে আছে, শ্রমিকরা না খেয়ে আছে, একটা বিদ্রোহের পরিবেশ। আওয়ামী লীগ ছিল কর্মী নির্ভর দল, সেই দলকে কারা ধ্বংস করেছে? আমি সেটার আগে আমি যেটা বলছি, আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, সেটা হলো আওয়ামী লীগের কি বলে তৃণমূল পর্যায়ের কর্মীরা রুখে দাঁড়িয়েছে। এত অত্যাচারের পরে হাজার হাজার কর্মীকে জেলে দিয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ একটা আন্দোলনের দল, আন্দোলন করে দেশ স্বাধীন করেছি আমরা, স্বৈরশাসকদের অবসান ঘটিয়েছি। তো তারা যেভাবে জেগে উঠছে, কারণ বাংলাদেশের মানুষ বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের দেয়াল যখন
পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তারা সামনের দিকে আগায়। আওয়ামী লীগ সেই কাজটাই বর্তমানে করছে। এবং এই পরিস্থিতিতে আপনি যে জবাব চাচ্ছেন দিনক্ষণ সেটা বলা যাবে না, কিন্তু যে কোনো একটা প্লিজেন্ট সারপ্রাইজ বা একটা ঐতিহাসিক সারপ্রাইজ ঘটনা যে কোনো মুহূর্তে ঘটবে, এটা আমাদের বিশ্বাস। জি, আপনি ডক্টর নবী সুন্দর করে বলেছেন যে আওয়ামী লীগ আচ্ছা কর্মী নির্ভর দল, তারা দেয়ালে পিঠ থেকে গেলে এই কর্মীরাই আবার রুখে দাঁড়ায়। কিন্তু কর্মীদের অভিযোগ যে যখন সরকার মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন এই কর্মীদের কোনো অস্তিত্ব থাকে না। এই কর্মীদের উপরে হাইব্রিডরা এসে এই কর্মীদের কে দমিয়ে রাখে এবং নেতারা তাদেরকেই ওই যারা তোষামতকারী, হ্যাঁ, তাদেরকেই প্রশ্রয় দিয়ে মাথায় তুলে এই আজকে যেসব কর্মী মারা যাচ্ছে, যাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, যারা জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, শুধু পালিয়েই বেড়াচ্ছে না, তাদের থাকার জায়গা নাই, খাওয়ার পয়সা নেই, জীবনেরও কোনো নিরাপত্তা নেই, এই অবস্থায় তারা বাংলাদেশের ভেতরে দিন কাটাচ্ছে এবং এই মিছিলগুলো করতেও আবার তারা সাহস নিয়ে বের হচ্ছে। কিন্তু তাদের সংখ্যা এরপরে তাদের আবার অস্তিত্ব থাকবে না। আগে বিগত দিনেও যেমনটি হয়েছে যে আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করাতে যেই কর্মীরা জীবন বাজি রেখে রাস্তায় নামে, হ্যাঁ, সংগ্রাম করে, তাদের আর পার্টি মূল্যায়ন করে না। তখন ওই ভিন্ন ভিন্ন জায়গা থেকে হঠাৎ উড়ে এসে জুড়ে বসাদেরই ইয়ে করে, কি বলে, সম্মানের আসনে বসায় আওয়ামী লীগ। এটি ঢালাও ভাবে অভিযোগ ডক্টর সিদ্দিকুর রহমান, এমনকি এই অভিযোগ আপনার বিরুদ্ধেও আছে। না, আমার বিরুদ্ধে আছে, অ্যাবসলিউটলি। এটা স্বাভাবিক। এটা আওয়ামী লীগ একটা সর্ববৃহৎ দল বাংলাদেশে, এক পরিবারে বিভিন্ন মত। আমি মনে করি এটা কোনো খারাপ দিক না, স্বাভাবিক। এটা আমাদের হিউম্যান, এটাই আমাদের বসতে, আমাদের মানুষ হিসেবে এটার বাইরে আমরা কেউ না। তবে আপনি যেটা বলছেন, আমাদের কোনো রাজনীতিতে কোনো টাইম লিমিট দেওয়া যায় না যে অমুক দিনে অমুক কিছু করবেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে 23 বছর তার সেই প্রচেষ্টা প্রতি স্টেপে কাজ করছেন এবং সমস্ত কিছু আন্দোলনকে সংগঠিত করে সারা বাংলাদেশে সেই সময় সকলকে একটি অবস্থায় নিয়ে আসছিলেন এবং সেটা কিন্তু একদিনে হয়নি। আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে এই যে সমস্ত কর্মীরা জীবনের বাজি রেখে আজকে রাজপথে নামছে এবং আগেও ধরেন ৭৫-এর পরে আওয়ামী লীগের ক্ষমতায় আসতে 21 বছর লেগেছে, এই 21 বছরেও কিন্তু আওয়ামী লীগের একেবারে তৃণমূলের কর্মীরা এই দলকে বাঁচিয়ে রেখেছিল। পরবর্তীতে যখনই ক্ষমতায় আসে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব থাকে না, তখন কোথা থেকে কে এসে যেন আপনাদের চারপাশে, নেতাদের চারপাশে থাকে, এটা তো সবই যে হাইব্রিড ছিল 2-4 জন, এটা সবসময় থাকে, এটা থাকবে। এখান থেকে বেরিয়েও যায়, এখান থেকে যে একেবারে আমরা 100% পারফেক্ট হয়ে যায় তা না। যেটা ওইভাবে বললো, আমি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিনই 2-3টাতে জয়েন করতেছি, একই কমপ্লেনটাও থাকবে এবং আমি তাদের কাছে একটি আমার আবেদন থাকবে, হ্যাঁ, কমপ্লেন তোমারও আছে আমারও আছে। আমিও যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, আমিও কিন্তু না, কমপ্লেন বলতে এরকমও কমপ্লেন আছে যে ধরেন পয়সা দিয়ে পদবি বিক্রি করা, এটি যেমন সেন্ট্রালি আছে এমনকি নিউ ইয়র্কের নেতাদের বিরুদ্ধেও আছে। এমনকি সেপ্টেম্বর মাসে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এখানে জাতিসংঘের অধিবেশনে আসতেন, কে তার পাশে বসবে এ নিয়েও আসলে নাকি ওই আসন নাকি বিক্রি হতো। তাহলে বুঝেন কিরকম একটি অভিযোগ, তাই না? এটা কতগুলো এত অবোধ, মানে এত মিথ্যাচার, এটা কিন্তু আমাদের দলের ভেতরে, এটা সব দলের ভেতরে আছে। এটা হলো মিথ্যাচার, এটা হলো জেলাস, আউট অফ জেলাস এ কথা বলে। আমি আগেও বলেছি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে কমিটি হয়েছে, একটি পয়সাও কারো কাছ থেকে নিয়ে কোনো কমিটি হয়নি, সমস্ত কিছু। এবং আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছি, কেউ যদি বলতে পারে যে 10 টাকা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে আমার নাম ঢুকে আমার কাছ থেকে 10 টাকা নেওয়া হয়েছে, শুধু 20 টাকা যেটা ফি নেওয়া হয় তাছাড়া। আমি সেটা বলি, এটা তো এখন বাংলাদেশের, আমি বলি যেটা বললেন, এটা কিন্তু আমরা বলি কথায় আমরা বলি যে অমুকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, হাজার হাজার কোটি বাংলাদেশ থেকে দুর্নীতি, সেটা এগুলো আছে কোথায়? আজকে তো 9 মাস হয়ে গেল, কই তাদের টাকা তো বার করতে পারলো না এই সরকার। কথা বলছে $20 বিলিয়ন দলনেত্রী শেখরে নিয়ে গেছে, $20 বিলিয়ন। আমি বলি এস এ কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া কয়েকদিন আগে প্রথম আলোর একটা অনুষ্ঠান এসে বললো, এবং সে বললো এই 2 জনকে ফাঁসি দিতে হবে।
কারণ শেখ হাসিনা $20 বিলিয়ন নিয়ে গেছে, শেখ হাসিনা রেহানা $20 বিলিয়ন নিয়ে গেছে। এই যে কথাগুলো, এর কোন প্রমাণ আছে? $20 বিলিয়ন কি 2-4টা টাকা? এগুলো কতগুলো অতিরঞ্জিত করে আমাদের ক্ষতি আমরা করি। বাংলাদেশেও বিভিন্ন নেতা কর্মীরা এবং মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে যা না হয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি করে আমরা কথা বলা, এটা একটা প্রবণতা আছে। এখান থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। আপনি দেখেন যারাই বাইরে আসছে তারা কিন্তু কেউ সুবিধা নেই। আমি তো প্রায় সবার সাথে যোগাযোগ করি, তোমরা শুনি তোমরা হাজার হাজার কোটি টাকা পাচ্ছ, এখন তোমরা 500টা টাকা দাও না কেন আমার এই অনুষ্ঠানের কথাটা? যদি আমরা এক পর্যায়ে বলছি লবিং করার জন্য, আমরা লবিং করার জন্য ওই ভাইরা লবিং করে, আমরা কোনো টাকা পাই না। একটা প্রেস কনফারেন্স করার জন্য আমরা কোনো টাকা পাই না। আমি আগে নবান্নতে অনুষ্ঠান করতাম, এখন নবান্নতে অনুষ্ঠান করার মতো ক্ষমতা আমার দলের নাই। এখন কেন নাই? যদি আমরা এত হাজার হাজার কোটি টাকা নিয়ে, তাহলে আমরা সেটা আগুলো গেল কোথায়? আমি আমাকে অফার করতেছি যারা টাকা বানিয়েছে, তারা দুর্নীতি যারা করেছে, আপনার মাধ্যমে আমি অফার করতেছি আমার বিরুদ্ধে। আমি বলি, অনেকে বলি আমি হাজার হাজার কোটি টাকা আমার বিরুদ্ধে বলছে। আমার বাংলাদেশে কি আছে, এখানে কি আছে, কেউ বাড়ি করে? আমি চ্যালেঞ্জ, বাংলাদেশে আমার কোনো বাড়ি ঘর নেই। অনেকে বলে আমার ঢাকায় বাড়ি আছে, আমরা বগুড়া শহরে বাড়ি আছে। বাংলাদেশে আমার কোনো বাড়ি নেই। একটি বাড়ি ছিল বাপের বাড়ি, সেখানে মেয়ে থাকতাম সবসময়। সে বাড়িটাও 5ই ফেব্রুয়ারি এই ডক্টর ইউনূস তার লোক দিয়ে বাড়িটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি অন রেকর্ড আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ যদি বের করতে পারে যে সিদ্দিকুর রহমান অমুক জায়গা থেকে টাকা ব্যবস্থা করে টাকা নিয়ে আসছে, অমুকের প্রমোশন টাকা নিয়ে আসছে, আর চ্যালেঞ্জ কিন্তু বলে বেড়াচ্ছে, আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। এইভাবেই আমার নেতৃবৃন্দ বলেছে যে এরকম, এভাবে প্রতিটা নেতা কর্মীদের বিরুদ্ধে বলা, এটা আমাদের একটা বৈশিষ্ট্য আমাদের নেতাদের। আমি সেই কথা বলবো, আমি নেতাদের বিনয়ের সাথে তাদের বলবো এই সমস্ত থেকে বেরিয়ে আসতে হবে। এই সুযোগই এই ষড়যন্ত্রকারীরা এই সুযোগটা নিয়েছে, এই সুযোগ। এবং যেটা আমি বলবো, আজকে প্রান্তিক নেতা যারা আছে, তোমরা যে কাজ করছো, রাস্তায় নামো। নেত্রী যখন দেশে ফিরবে, অবশ্যই যারা এই কাজগুলো করেছে গত 15 বছর অত্যাচার অবিচার করেছে যারা, তাদের প্রত্যেকেরই বিচার হবে, সে দলেরই হোক আর দলের বাইরে হোক। এবং সাথে সাথে আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই, তথাকথিত এই বিপ্লবে কোটা আন্দোলন কেন্দ্র করে যারা মৃত্যুবরণ করেছে, যাদের হত্যা করা হয়েছে, পুলিশ, ছাত্র জনতা, এদের প্রত্যেকেরই কে মারছে, কারা মারছে, এদের বের করে বিচার করা হয়তো সবার সম্ভব হবে না, কিন্তু সাধারণ মানুষের সামনে এটা তুলে ধরতেই হবে। সেটা আমার সরকারই হোক, বিএনপি সরকারি আসে, যে সরকারি আসে না কেন, জনগণের সরকার, সে কাজটি করা উচিত হবে সবার। যে এই তথাকথিত জুলাই আগস্টে কারাই হত্যাকাণ্ডটি করেছে, আজকে যারা সমন্বয়ক, আমি মনে করি তারাই এই যত হত্যাকাণ্ডগুলোর মূল। তারা যে ওই একটা বলেছে, তাদের একজন বলেছে আমরা যদি অমুক পুলিশে না মারতাম, অমুক জায়গায় যদি পুরো না দিতাম, আমরা এই আন্দোলনে আমরা আগায় নিয়ে যেতে পারতাম না। অতএব প্রুফস আর ডকুমেন্টেড প্রুফ আর দেয়ার। আমার কথা হলো, আমি আমার নেত্রী 100% কনফার্ম, 100% কনভিন্স, এবং তার সে সাহস আছে যে সে কাউকে মারার অর্ডার দেয়নি। যে গণহত্যার কথা বলা হচ্ছে, সে গণহত্যা করেছে ডক্টর ইউনূস। একদম আওয়ামী লীগ একদম ধোয়া তুলসী পাতা। আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা কেউ কোনো দুর্নীতি করেনি, সবাই ফেরেশতা পর্যায়ে, মানে কেউ কোথাও কোনো অপরাধ তারা কেউ করেনি। আমি সে কথা বলছি না, আমি সে কথা বলছি না। যারা করছে, আমি এটা অ্যাড করি, যারা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। যারা অবৈধভাবে বাড়ি ঘর করছে, ঢাকাতে যদি একজনে, আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে আপনি এই কাজটা করেননি কেন, এখন আজকে 9 মাস হয়ে গেছে, আপনি বাড়িগুলো পুড়িয়ে দিলেন কেন? আপনি বাড়ি পুড়িয়ে না দিয়ে, যে বাড়ি অবৈধ হয়ে থাকে, বাড়িটা সরকারে নিয়ে নেন, ওই বাড়ি বিক্রি করে সরকারের কোষাগারে সে টাকা নিয়ে যান। আমার বাড়িটা পড়া হচ্ছে, বাড়ি পুড়ে আমাকে যদি বাড়িটা পড়া হলো কেন? পুরো কার ক্ষতি হয়েছে? দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে। এইটা না করে যারা, আপনি যেটা বললেন, আমি বলছি না তুলসী পাতা, যারা চুরি করছে, যারা অন্যায়ভাবে অর্থ উপার্জন করছে, সে আমার দলের হোক, আমলা হোক, আর্মি হোক, এদের সবাইকে বের করা দরকার, এদের সবাইকে ধরা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। জি জি, ডক্টর নবী। আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে যারা অপরাধী, আওয়ামী লীগের ভিতরেও দোষ করেছে, অপরাধ করেছে, তাদের বিচার করা হোক, কিন্তু বাড়িঘর কেন পুরানো হবে? মানুষ হত্যা করা একটা মহাপাপ, একটা জীবন হারানো। এটা আমরা আওয়ামী লীগের যে ওই ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনা একজন দয়ালু ব্যক্তি, সে কোনোদিন কাউকে হত্যার অর্ডার দিতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং প্রমাণও আছে উনি কোনোদিন করে না। উনি কেন ক্ষমতা ছাড়লেন?
যাতে রক্তপাতটা বন্ধ করা হয়, রক্তপাত যাতে না হয়। তা না হলে ওনার যে উনি যদি একদিন টিকে থাকতো লক্ষ লক্ষ লোক সারা দেশ থেকে ঢাকায় হাজির করতে পারতেন তিনি। পুলিশ বাহিনী তার সমর্থনে ছিল, আর্মির ভিতরে কিছু অংশ ছিল। তো কাজেই যে দেখুন শেখ হাসিনা বারবার করে বলেছেন যে তিনি ক্ষমতায় থাকতে পারেন যদি তিনি বঙ্গোপসাগরের একটা অংশ সেন্ট মার্টিন কাউকে দিয়ে দেন। আমার কথাটা, আমার প্রশ্ন এটা তিনি বহুবার বলেছেন, গত কয়েক বছর ধরে তিনি বারবার করে বলেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেটাই বাস্তবতা, সেই কাজটি ডক্টর ইউনূস করছেন। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে তিনি যদি তিনি যেহেতু বারবার মানুষকে সতর্ক করেছেন, বারবার একই কথা তিনি যেহেতু বলেছেন, তার মানে তার কাছে নিশ্চিত সেই খবর ছিল, তার কাছে এই প্রস্তাবও ছিল, তাইলে তার প্রস্তুতি কোথায় ছিল সেটি মোকাবেলা করার? সে একটা গণতান্ত্রিক সরকার, মিলিটারি সরকার না, দেশে কোনো ইমার্জেন্সি না, ষড়যন্ত্র হচ্ছিল, তিনি সেটা বলেছেন প্রকাশ্যে যে একটি সাদা দেশের লোক তারা সেন্ট মার্টিন এবং আরাকানে একটা খ্রিস্টান স্টেট করতে চাচ্ছে, এইটা করলে তিনি আজীবন ক্ষমতায় থাকবেন। তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ 2 বছর 3 বছর আগে তিনি যেটা বলেছিলেন, তখন এই তথাকথিত বুদ্ধিজীবী বিরোধী যারা স্কেপটিক্যাল ছিল যে উনি এটা বানিয়ে বলছেন, ওনার কথাটাই সত্য প্রমাণ হলো। যে সেই কি বলে মরিয়া প্রমাণ করলো তিনি মরে নাই। তো আমি একটু অ্যাড করি, নবীর সাথে অ্যাড করি। তাহলে সরকারের প্রস্তুতি কি ছিল যাতে করে দেশের এই সর্বনাশ না হয়? এটা সরকারের দায়িত্ব ছিল। সেটা তো আমি বারবার বলছি আপনাকে, আমি নবীর কথাটা যোগ দেই। সংসদে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছিলেন আমেরিকা ক্ষমতায় বসাতেও পারে, ক্ষমতায় থেকে নামায় দিতে পারে। আপনার হয়তো মনে আছে, আপনার হয়তো জানা আছে। নেত্রী জানতে নিলেন। আমার কথা হলো যে জানার পরেও আমরা কেন এটাকে হ্যান্ডেল করতে পারিনি? আমরা সেখানে ব্যর্থ হয়েছি। সেখানে আমরা অবশ্যই সেটা তো আমি এখানে আপনাকে বলতে পারবো না, এই উত্তর আমি এখানে দেবো না। আমরা ব্যর্থ হয়েছি আমাদের জন্য, এর জন্য আমি অন্য কাউদের দোষ দিই না। সেটা আমরা যারা সরকারে ছিলাম, আমরা যারা নীতি নির্ধারক ছিলাম, আমরা সেখানে ব্যর্থ হয়েছি। আমরা নবীর যেটা বললেন শোনেন, আমি বলি এক কথায় বলি, সবই করতে পারে যদি আজকে সেনাবাহিনী যেভাবে ওয়াকারুজ্জামান এই সরকারকে ব্যাকআপ দিচ্ছে, তার 100 ভাগের 1 ভাগও যদি জননেত্রী শেখ হাসিনাকে 5 তারিখে দিতেন, আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হতো না, এই পরিস্থিতির মধ্যে যেতে হতো না। কিন্তু আবারও বলি, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সময় যেভাবে মানুষ মারা হয়েছে, কোটা আন্দোলন কেন্দ্র করে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, সেই মিথ্যা মেসেজ। তাহলে আজকে যে দেশের সর্বনাশ হতে যাচ্ছে সেটির দায়ও তো আপনাদেরই। অবশ্যই আমাদের সবারই দায়। এটা তো দায় থেকে আমরা কেউ তো রেহাই পাবো না। এর দায় তো আমাদের, আমরা যারা রাজনীতি করি আমাদের, এটা তো অবশ্যই দায় আমাদের নিতে হবে সবাইকে। এখন উপায় কি আছে ডক্টর নুরুন নবী? এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাই। আমি উপায় তো বললাম যে 3টা সিনারিও আছে, যেটার তিনটার যে কোনো একটা বাস্তবায়িত হলে বাংলাদেশকে রক্ষা করা যাবে। সেটা হলো, একটা হলো সেনাবাহিনী অবৈধ সরকারকে সমর্থন করে যাচ্ছে, তারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে, সেনাবাহিনী কিছু করছে না। 3rd আগস্টে তারা বিট্রে করেছে, তারপরে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। তো তারা এই সেনাবাহিনীর তাদের সঠিক দায়িত্ব পালন করে, যেটা যার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে বেতন দেওয়া হয়, খাওয়ানো হয়, সেই দায়িত্বটা হলো দেশের স্বাধীনতা রক্ষা করা। বর্ডারের 250 মাইল চলে গেছে বিদেশি শক্তির কবলে, বিদেশি দেশের কবলে, তারা নিশ্চুপ বসে আছে। যেখানে রাজনৈতিক দল নিন্দা করতেছে, তারা এটাকে সমর্থন করছে না, সেখানে সেনাবাহিনী চুপচাপ বসে আছে। এই ব্যাপারে তাদের কি ভূমিকা আমরা জানি না। আমার কাছে যে খবর আছে সেটা হলো 3 ডিভিশন বাংলাদেশের আর্মি কি বলে এই কক্সবাজার এবং টেকনাফে এই প্রজেক্ট বাস্তবায়িত করতেছে। অর্থাৎ এই সেফ করিডোর রাস্তা তৈরি করছে, আমেরিকান সেনাবাহিনীর জন্য কোয়ার্টার বানাচ্ছে, বাড়ি ঘর কিচেন বানাচ্ছে, গোডাউন তৈরি করছে, যে আমেরিকান অস্ত্র শস্ত্র গোলা বারুদ এমন হয়তো খাদ্য হতে পারে, তারা সেটা
সেই প্যাসেজে আরাকানে যাবে। সেনাবাহিনী কিভাবে এই কাজটা করতে পারে এবং এই অর্ডারটা কে দিচ্ছে? এটা অবৈধ সরকার। অবৈধ সরকারের কে সেনাবাহিনীর সাথে লিয়াজো করতেছে? এক আমেরিকান সিটিজেন ডক্টর খলিলুর রহমান, সে আমেরিকান সিটিজেন, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কি বলে সেনা ডিফেন্স অ্যাডভাইজার হিসাবে। সে তার আন্ডারে হলো সমস্ত সেনাবাহিনী। সে সেনা প্রধানকে বাইপাস করে বিভিন্ন জিওসির সাথে মিটিং করছে। এগুলো দেখে সেনাবাহিনীর সিনিয়র লিডাররা কিভাবে চুপচাপ বসে থাকে। তো একটা সিনারি হলো সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহার করা, আরেকটা হলো একটু যোগ করি, আপনার কি মনে হয় এই যে খলিলুর রহমান একাই বিদেশি নাগরিক, একাই আমেরিকান নাগরিক? না, এখানে আপনি ভালো প্রশ্ন করেছেন। আমার জানা মতে 8 জন বিদেশি নাগরিক আছে। আমি 4 জনের নাম বলতে পারি। একজন হলো ডক্টর কি বলে আলী রিয়াজ এবং তার আরেকজন হলো বদিউল আলম মজুমদার, খলিল রহমান। এই 3 জনকে তো আমি চিনি। এছাড়াও আমি শুনেছি আরেকটা চ্যানেলের একজন হোস্ট বলতেছিল যে 8 জন রয়েছে। আপনার সাথে মিটিং এর আগে কথা হচ্ছিল, আপনি বলছেন 5 জন। সেই 5 জনও যদি হয়, গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি 5 জন লোক থাকে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিবে, এটা অত্যন্ত রিস্কি এবং দুঃখের ব্যাপার। তারা আমেরিকান নাগরিক, সবাই আমেরিকান নাগরিক। আমি শুনেছি যে এই যে অ্যাডভাইজার আছে এদের ভিতরে নাকি অনেকেই আমেরিকান নাগরিক রয়েছে। তো এই সমস্ত ঘটনা যদি আমরা একসাথে মিলাই, তাহলে এই ষড়যন্ত্রের ফলে এই পাপেট ইউনিট সরকার, যে অলরেডি প্রমাণ হয়েছে সে একজন দুর্নীতিবাজ, সে একজন কি বলে মিথ্যাবাদী, সে একজন হিউম্যান রাইটস ভায়োলেটর, সে একজন মৌলবাদীদের উত্থানে সে সহায়তা করছে এবং বলেই বেড়াচ্ছে যে আমাকে নিয়োগ দিয়েছে স্টুডেন্টরা। আমি বলবো স্টুডেন্টরা আর সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা কি, এদের রেকর্ড বেরিয়ে গেছে এখন। এরা সবাই হলো ফান্ডামেন্টালিস্ট, রিলিজিয়াস সন্ত্রাসী, হিজবুত তাহরির সদস্য। তো এই ঘটনাগুলা আমি বলি, এই ঘটনাগুলো আমরা প্রবাসে আমেরিকার সহ ইউনিসেফ যারা সাপোর্টার তাদেরকে আমরা বোঝাচ্ছি। গত মাসের 23 তারিখে আমরা জাতীয় ন্যাশনাল প্রেস ক্লাব একটা কনফারেন্স করে এগুলো রেটরিক নয়, ডকুমেন্টেড এভিডেন্স আমরা সাংবাদিকদের দিয়েছি, বিদেশি সাংবাদিকদেরকে। সারা বিশ্বে এই আন্দোলনটা আওয়ামী লীগের সমর্থকরা করে যাচ্ছে। তো এই সমস্ত ঘটনা এক্সপ্রেস হলে প্রমাণ হবে এবং অনেকটা মুখোশ আমরা খুলে ফেলেছি ইউনিসে। যে শান্তির দূত, নোবেল প্রাইজ হিসাবে তাকে শান্তির দূত বলা হয়, আসলে সে অশান্তির দূত এবং আমেরিকার বা ওয়েস্টের যে ভ্যালুস প্রত্যেকটার বিরুদ্ধে সে কাজ করছে বর্তমানে শুধু ক্ষমতায় থাকার জন্য। তো আমাদের দৃঢ় বিশ্বাস যে এই অবস্থার পরিবর্তন হবে। হঠাৎ করে যেভাবে দুজনেই আমেরিকায় থাকেন, হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হয় এখানে যারা রাজনীতিবিদ রয়েছেন রিপাবলিকান পার্টির, ডেমোক্রেটিক পার্টির, তাদের সঙ্গে কি আপনারা বিষয়টি নিয়ে আলোচনা করেন? আমরা দেখতে পাচ্ছি যে এই সব কিছুর মাস্টার মাইন্ড বলা হচ্ছে সিআইএ, এর পিছনে রয়েছে আমেরিকার হাত। আপনারা খোলাখুলিও বলেছেন, শেখ হাসিনা কথাও বলেছেন, তিনিও আমেরিকার দিকে অভিযোগ তুলেছেন। তো আপনারা এখানকার পলিটিশিয়ানদের সঙ্গে কথা বলেন না, রাজনীতিবিদদের সঙ্গে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার জবাব আমার কাছে আছে। সেটা হলো, আপনারা জানেন আমেরিকান পলিটিক্স কিভাবে কাজ করে। এখানে যারা ল মেকার আছে তাদেরকে আপনাকে যোগাযোগ রাখতে হয়, ফান্ডরেজে সাহায্য করতে হয়। গত 16টা বছর ইউনূস এবং আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, তারা প্রচুর টাকার মালিক। তারা মিলিয়নস অফ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছে। তারা এই সরকারের বিরুদ্ধে সমস্ত প্রচারণা করেছে, মিথ্যা প্রচারণা। আমরা অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন, কংগ্রেসম্যানের সাথে দেখা করেছি। তারা কি বলতেছে যে তোমরা আসছো এই ইউনিট সরকারের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে, অথচ 16 বছরে তোমরা কেউ আসনি এবং 16 বছরে ইউনূস এন্ড আদার্স শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শত শত অভিযোগ তারা করেছে। ডেইলি তারা এই সমস্ত, তাদের একটা মানে পেইড ফুল টাইম এমপ্লয়ি ছিল, এই কাজগুলো তারা করতো। আমি যখন এদের সাথে ফাইট করতাম, আমি যদি একটা
জবাব দিতাম, তারা 10 জনে 10টা জবাব দিত ওই দিনে মেনে। তো আমাদের এইখানে দুর্বলতা আছে যে আমরা গত 16 বছরে এর সিদ্দিক ভাই যেটা ইঙ্গিত করলেন যে আমরা অনেক ভুল করেছি। তার ভিতরে একটা ভুল হলো আমরা আমেরিকাতে লবিস্টের কোনো কাজ করিনি। আওয়ামী লীগের যারা নেতাকর্মী এদের অধিকাংশই ওই রকম ইউনূসের মতো ধনী লোক না যে আমরা ব্যক্তিগত পর্যায়ে টাকা পয়সা দিয়ে। আর আমাদের সাংগঠনিক দুর্বলতাও রয়েছে, আমরা আভ্যন্তরীণ এর ভিতরে দলের ভিতরেই আমরা ফাইট করি, আমরা ইউনাইটেড হয়ে এই জামাত বিএনপি ইউনূসের বিরুদ্ধে আমরা করি না। এই গত সপ্তাহে আমাদের একটা ডেলিগেশন চার্লস সুমারের অফিসে গিয়েছিল এগুলো নিয়ে আলোচনা করতে। তার স্পষ্ট বলেছে যে গত 16 বছরে সরকার বিরোধী যে অভিযোগগুলো আমাদের কাছে এসেছে, ডেইলি কয়েক শত করে অভিযোগ আসতো, অথচ ইউনূস সরকারের বিরুদ্ধে 9 মাসে কোনো অভিযোগই আসে নাই। অর্থাৎ আমাদের লবি কাজটা এত দুর্বল যে আমরা ওইটা কাউন্টার করতে পারি নাই, যার ফলে আমরা এই অবস্থায় আছি। কিন্তু আমরা বসে নেই, আমরা ঘুরে দাঁড়িয়েছি। মাস মিডিয়াতে এই বিএনপি জামাত বা আওয়ামী লীগ বিরোধী তারা এত অ্যাক্টিভ ছিল তাদের পয়সা খরচ করে। এখন স্বতঃস্ফূর্তভাবে গ্রাসরুট থেকে মাস মিডিয়াতেও আওয়ামী লীগের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইউনূসের অপকর্ম এবং এই সরকারের যে দুর্নীতি সেগুলোর ব্যাপারে আমরা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছি, আমরা প্রেস কনফারেন্স করছি, আমরা চিঠিপত্র লিখছি। একটা এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি। বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা এখানে নিয়ম হলো যে আপনি যদি কংগ্রেস সিনেটরকে ইমেলে অভিযোগ করতে পারেন, কিন্তু সেটা সামান্য কয়েক ওয়ার্ডের একটা অভিযোগ করা যায়। কিন্তু এই ইউনূস বিরোধী, ইউনূস সরকারের অপকর্ম এগুলো ব্যাখ্যা করতে 2-3 পাতার একটা চিঠি তৈরি করতে হয়, সেটা তো ইমেলে করা যায় না। আমরা একটা 2 পাতার একটা চিঠি রেডি করে প্রিন্ট করে 435 জন কংগ্রেসম্যানকে মেল করেছি এবং 100 কংগ্রেসম্যান সিনেটরকে মেল করেছি। তো এগুলো যে চিঠি পেয়ে সবাই যে পড়বে, সবাই যে আমাদের সমর্থনে আসবে সেটা ঠিক না, কিন্তু এই প্রসেসে আমরা যদি কন্টিনিউ করি তারা ভুল বুঝতে পারবে যে হ্যাঁ, তারা যাকে সমর্থন করেছিল সে একজন সন্ত্রাসী সমর্থক, সে একজন অশান্তির দূত, সে আমেরিকা বা ওয়েস্টের কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করে না। তো আমরা সেই কাজটা শুরু করেছি, এটা আরো ভিগোরাসলি করতে হবে। সিদ্দিক ভাই নেতৃত্বে হোয়াইট হাউসের সামনে ডেমনস্ট্রেশন হয়েছে অতীতে, কিন্তু এগুলো আমাদের আরো বেশি করতে হবে। সেই কাজটা আমরা করছি, আমরা বুঝতে পেরেছি যে আমাদের ভুলটা কোথায় হয়েছিল। তো আমরা আশাবাদী যে আমরা এই ইউনূস সরকারের পতন ঘটাতে পারবো, কারণ এই যে 160 জন কি বলে কংগ্রেস ওয়ার্ল্ড লিডার ইনক্লুডিং নোবেল লরেট, তারা ইউনূসের বিরুদ্ধে যখন কর মামলা হয় তারা বিবৃতি দিয়েছিল এবং সেটা ইউনূস ফাইন্যান্স করেছিল $100,000 বা $200,000 খরচ করে একটা অ্যাডের আকারে। সেইটার প্রতিবাদ করে আমরা চিঠি দিয়েছিলাম যে বিচারের অভিযোগ করা হয়েছে, বিচার হয় নাই। কিভাবে তারা বলেছিল যে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন না। এই কথাটা কিভাবে নোবেল লরেটরা একটা স্বাধীন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করতে পারে, সেইটা চ্যালেঞ্জ করে আমরা চিঠি দিয়েছিলাম এবং সেইটার পরিপ্রেক্ষিতে আমরা 60 জনকে চিঠি দিয়েছিলাম। 2-1 জন জবাব দিয়েছে, অনেকে জবাব দেয় না। কিন্তু আনফর্চুনেটলি এই আন্দোলনটা আমরা কন্টিনিউ করতে পারিনি। তো যার ফলে আমরা আজকে এই বর্তমান অবস্থায় আছি, আমরা সাফার করছি আমাদের কর্মীরা। আর এছাড়াও একটা জিনিস আলোচনা আমাদের করা উচিত, এটা আমরা করছি না বিশেষ করে মিডিয়াতে, যে 5 আগস্টের আগে বাংলাদেশের অর্থনৈতিক তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা ছিল আর আজকে কি অবস্থা। আমরা কি সামনের দিকে এগিয়ে গেছি? না, আমরা সামনের দিকে যাওয়ার কথা বলে প্রতারণা করে এই বিপ্লবটা মন্তব্য করেছেন যে শেখ হাসিনার ভুল ছিল, তিনি সব দলগুলো গুছিয়ে নির্বাচন সঠিকভাবে দিতে পারেননি, এজন্য ওনাকে আন্দোলন করে যে ভুল করেছি সেই ভুলের মাসুল আমাদের নেক্সট 3 প্রজন্মকে দিতে হবে এবং আমাদেরকে ঘৃণার চোখে দেখবে। ডক্টর সিদ্দিকুর রহমান। না, এটা তো একটা রাজনৈতিক বক্তব্যটা হতে পারে, যে বলেছে চিন্তা ভাবনা করে কথাটা বলেছে। তবে আপনি যেটা ওইভাবে বলছিলেন, আপনার যে মূল প্রশ্নটা যে আমেরিকান
রাজনীতির সাথে বা আমেরিকান মেইন স্ট্রিমের সাথে আমাদের সম্পর্ক, আপনার হয়তো মনে থাকার কথা ৭১-এ মুক্তিযুদ্ধে আমেরিকা শুধু বিরোধিতাই করেনি, আমেরিকা সর্বপ্রকার অস্ত্র দিয়ে এবং শেষ পর্যন্ত ৭ম নৌবহর পাঠিয়ে পাকিস্তান থেকে সহযোগিতা করেছে। তাকে চ্যালেঞ্জ করে কিন্তু আমরা বাংলাদেশ সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করে, অর্থাৎ আমেরিকার আমি নৈবাজিরে বলছি এটা করা দরকার, কিন্তু না করলে যে আমরা বর্তমান যে অবস্থা আমরা আছি সে অবস্থার আমরা উত্তরণ হতে পারবো না, আমি সেটা ততটা মনে করি না। তার কারণ বাংলাদেশের মানুষ আর বিশ্বের অন্য দেশের মানুষ এক না। বাংলাদেশের জনগণ ডিফারেন্ট। তারা চৈত্র মাসে যেমন শক্ত, একেবারে মাটি শক্ত হয়ে থাকে, যেরকম শক্ত, তেমন বর্ষার পরে কিন্তু নরম হয়ে যায়। আমাদের এটা হলো জাতিগত বৈশিষ্ট্য। আমি আপনাকে বলি, আওয়ামী লীগ হলো একটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গত ৫৩ বছর এবং সেই ২৩ বছর টোটাল ইতিহাস যদি দেখেন, আওয়ামী লীগের রাজনীতি হলো আন্দোলনের রাজনীতি, আর আন্দোলনের মধ্যে দিয়ে আসতে হবে এবং নিয়মতান্ত্রিক রাজনীতির ভেতর দিয়ে আসতে হবে। জি, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, দেখুন, যেমন ধরেন কেউ একা চলতে পারে না। আমাদের যেমন ধরেন বাংলাদেশ, এটা প্রতিবেশী দেশগুলোকে নিয়ে চলতে হয়, আঞ্চলিক সম্পর্ক একটা বিষয় আছে, গ্লোবাল সম্পর্ক একটা বিষয় আছে, অনেক কিছুর সঙ্গে সম্পর্কিত। আপনি মনে করছেন লবিস্ট এগুলোর দরকার নেই, আপনি এটা মনে করছেন? আমি দরকার নেই বলি নাই, আমি দরকার নেই বলি না, এটা করতে পারলে ভালো হচ্ছে, যেটা নবী ভাই বলছেন যে গত 16 বছর। না, আমার প্রশ্নটি শেষ করতে দেন। প্রশ্নটি হচ্ছে যে আপনি যেমন বললেন না যে আপনারা আজকে একটা অনুষ্ঠান করার পয়সা নাকি আপনাদের কাছে নাই। হ্যাঁ, এখন ধরেন লবিস্ট নিয়োগ করতে হলো তো পয়সা লাগে। এদিকে ডক্টর ইউনূস তো অলরেডি অভিযোগ করে ফেলেছেন যে আওয়ামী লীগ মিলিয়ন ডলার লবিস্টের পেছনে নিয়োগ করেছে। কিন্তু আমি জানি, আমার অনেকের সঙ্গে কথা হয়, দেশে খুবই খারাপ অবস্থায় রয়েছে কর্মীরা, কিন্তু বিদেশে যারা আসতে পেরেছেন তারাও যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করছেন বলে আমি শুনিনি। তার মানে কি বিষয়টা, প্রশ্নটি হচ্ছে এরকম যে আওয়ামী লীগের যাদের আর্থিক সামর্থ্য আছে, আমি দুর্নীতি বা লুটপাট কথা বলবো না, যাদের আর্থিক সামর্থ্য আছে তারা আসলে কর্মীদের পাশে, দলের পাশে দাঁড়াচ্ছে না আর্থিক সহায়তা দিয়ে? ডক্টর সিদ্দিকুর রহমান। না, এটা দিচ্ছে না, ঠিক না। সবাই মোটামুটি এখন শুরু করেছেন। এটা দলীয় ভাবে একটা সিদ্ধান্ত আমরা পেয়েছি, আবেদন পেয়েছি আমরা, এবং সেভাবে আমরা কাজ করছি। আমরা বলি, এই মিথ্যাচারটা ডক্টর ইউনূস সাহেব সবসময় বলে বেড়াচ্ছেন যে বিতাড়িত সরকার কি পতিত সরকাররা তারা হাজার কোটি, না বলে যে হাজার কোটি টাকা। না, আমি ওই টাকাটা পেয়েছেন, এই প্রশ্নটির উত্তর দেন আমাকে, কারণ অনেক রকম কথা বলেন ওইটা। হ্যাঁ, না, আমি ওইটাই বলতেছি। উনি বলছেন যে হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করে এই যে সমস্ত ঘটনা ঘটছে, যে সমস্ত ঝটিকা ইয়েগুলো হচ্ছে, আন্দোলনগুলো হচ্ছে, বা বিশাল আকারে হচ্ছে না, যে প্রতিবাদ শুরু হয়েছে, এটা উনি বলছেন আমরা হাজার কোটি টাকা বাহির থেকে দিচ্ছিল, কোটি টাকা দিয়ে এগুলো করার কথাটা সত্য না এটা। তবে আপনি যেটা বলছেন, হ্যাঁ, নেতা কর্মীর অনেক কষ্ট আছে, এবং যেটা আমি বলছি, আমি তো এটা পাবলিকলি এটা বলা সম্ভব হয় না, দলীয় ভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে, নির্দেশনা আছে, যার অবস্থান থেকে নেতা কর্মীদের সহযোগিতা করা, এবং সেটা আমাদের এখন সবচেয়ে বড় কাজ হবে। আমাদের যে দেশে ফিরে দেওয়া বা দেশের শান্তি ফিরিয়ে আনা, দেশের মানে সমানটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যেখানে আপনারা হয়তো অনেকে খেয়াল করছেন, এটা এ কথাটা কোথাও আমি দেখছি না। আমাদের ইউনূস সাহেব যখন ইয়েতে গেলেন, ব্যাংক কোথায়, যেখানে মোদী সাহেবের সাথে বসলেন, সেখানে কিন্তু একটা চুক্তি হয়েছে যে সমুদ্র সীমা, যেমন যে শেখ হাসিনা কেস করে ভারতের কাছ থেকে এবং মায়ানমারের কাছ থেকে, সেখানে কিন্তু ফ্রি অ্যাক্সেস দিয়েছে, একটা চুক্তি তারা স্বাক্ষর করেছে, যেটা একেবারে দেশ বিরোধী, আমাদের স্বাধীনতা বিরোধী সিদ্ধান্ত
ওই 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 সবাই নেওয়া হয়েছে 20টা কি সম্মেলন যেটা সেখানে। আমি তাই বলছি যে সবকিছু মিলে আমরা যেটা আপনি যেটা বলছেন নেতা কর্মীদের দিকে আমাদের দেখা দায়িত্ব, আমরা সেটা করছি। এবং সেটা তার কারণ আমাদের ফিরে যাওয়ার পথে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের এই দেশটা আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে এবং দেশ পরিচালনার করার দায়িত্ব কিন্তু আমাদের, এবং সেই দায়িত্ব আমাদের ফিরে পেতেই হবে। 5ই আগস্ট আমরা সেটা আমাদের ভুলের জন্য আমরা সেখানে আমাদের ব্যর্থতার জন্য আমরা 5 তারিখে আমরা হারিয়ে গেছি। আমার মনে হয় আমরা যেভাবে আগাচ্ছি নেতৃত্বে ওইভাবে যা বলছে যার যার অবস্থান থেকে যার যেখানে অ্যাক্সেস আছে, যার যেখানে মানে তার যে এক্সপার্টিস আছে তারা সেভাবে কাজ করছে। হয়তো আমাদের কোঅর্ডিনেশনের অভাব আছে, কিন্তু কাজ আমরা সবাই করছি। আমেরিকাতে করছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপিয়ান কান্ট্রি বলে সব জায়গায় কাজ হচ্ছে, প্রবাসেও যেরকম হচ্ছে, দেশেও চলবে। এবং সত্যিকারের অর্থে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে আবার নতুন বাংলাদেশ তার নাম দিচ্ছে, আমরা 71-এর বাংলাদেশ আমরা ফিরিয়ে আনবো। এবং সেখানে আপনাদের সবার সহযোগিতা চাই, সেখানে আপনাদের সাংবাদিকদের সবার সহযোগিতা চাই। পরে বাংলাদেশে মানে আওয়ামী লীগকে ফিরে আসতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লেগেছিল, বা তারও একটু বেশিও হতে পারে। এখন অলরেডি 9 মাস চলে গেছে, আর কতদিন লাগতে পারে? আমি সেটার জবাব দিচ্ছি। সেটা হলো সিদ্দিক ভাই উল্লেখ করেছেন রাজনীতিতে দিনক্ষণ দেওয়া মুশকিল, বিশেষ করে এই পরিস্থিতিতে। যেমন ধরেন কি বলে ফেব্রুয়ারির 13 তারিখে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিংয়ে মোদি বলেছিল যে বাংলাদেশের ব্যাপারে আমরা ভারতকে বা মোদিকে দায়িত্ব দিলাম। আমরা আশা করেছিলাম যে একটা পরিবর্তন তাড়াতাড়ি হবে, কারণ ভারত কখনোই চাইবে না তার একটা প্রতিবেশী দেশ মৌলবাদী সন্ত্রাসী দেশ হোক। তো কিন্তু তারপরে এই যে তুলসী গাবার্ড দিল্লিতে গিয়ে বললো যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, অঞ্চলের সমস্যা। আমাকে সুযোগ দেন, বলতেই হচ্ছে। হ্যাঁ, না 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 না, আপনি সুযোগ না দিলে এগুলো তো ইয়েস নোর জবাব প্রশ্নের ব্যাপার না, আমাকে এক্সপ্লেন করতে হবে। সেটা হলো যে আমরা দিনক্ষণ আমরা কিভাবে ঠিক করবো, কারণ টার্গেটটা এবং পরিস্থিতিটা ডেইলি পরিবর্তন হচ্ছে। আমি সেই কথাটাই বলতে যাচ্ছিলাম যে তুলসী গাবার্ড বললো যে শুধু মৌলবাদের উত্থান শুধু বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে না, রিজন হবে এবং বিশ্বে হবে। কিন্তু এখন গত 3-4 মাসে আমরা কি তাদের এই কথা শুনছি? তারা এখন আলোচনা করতেছে ইউনিট সরকারের সাথে, আলোচনা করছে কিভাবে সেফ করিডোর নেবে আরাকানে। অর্থাৎ পয়েন্ট ইজ যে আমেরিকার স্বার্থ চেঞ্জ হচ্ছে, সেই জন্য পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। ভারত ভেবেছিল যে তারা ম্যান্ডেট পেয়ে গেছে, বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। এখন কাশ্মীরে সন্ত্রাসী অ্যাক্টিভিটি হয়েছে, সেইটা কিভাবে মোকাবেলা করবে। এবং বাংলাদেশে ইউনিট সরকার তারা পাকিস্তানকে সমর্থন করছে, ভারতকে দোষ দিচ্ছে আইন উপদেষ্টা যে ভারত এখানে নিজেরাই এই কাণ্ডটা করেছে। তো এই যে পরিবর্তিত পরিস্থিতি, একটা ফ্লুইডিটি চেঞ্জ হচ্ছে, সেই জন্য দিনক্ষণ দেওয়া মুশকিল যে কখন আমরা ক্ষমতায় যাব। এটা ইট টেকস টাইম। একটা এক্সাম্পল, একটা উদাহরণ আমি শেষ করি। আমরা যখন 71-এ মুক্তিযুদ্ধে ছিলাম, আমরা কখনো ভাবি নাই যে 9 মাসে আমরা দেশ স্বাধীন করব। যেভাবে শুরু করেছিলাম মনে হচ্ছে কয়েক বছর লাগবে। শেষের দিকে যখন আমরা ভারতের সাহায্য পেয়ে, ট্রেনিং পেয়ে, যখন আমরা পাকিস্তানিদের ঘায়েল করতেছিলাম, বর্ডারে কে বলে বা থেকে যুদ্ধ হচ্ছিল অভ্যন্তরে, আমি নিজে যুদ্ধ করেছি দেশের অভ্যন্তরে টাঙ্গাইলে, তখনও আমরা ভাবি নাই যে ডিসেম্বরে 16 দেশ স্বাধীন হবে। তো কাজেই এই ফ্লুইডিটি বা এই যে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব রাজনীতির যেভাবে বাংলাদেশে ওলট পালট হচ্ছে, সেখানে একটা ভয়াবহ ঘটনা হতে পারে যে বাংলাদেশ একটা ব্যাটলফিল্ড হতে পারে, আন্তর্জাতিক বৃহৎ শক্তির একটা প্রক্সি ওয়ারে হতে পারে। সেটা যদি হয়, ইউনুস যদি সাকসেসফুল হয়, তাহলে আমাদের দেশে কি হবে আমরা কেউ কল্পনা করতে পারি না। আর একটা হতে পারে যে এই যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ যদি না হয় অন্য কোনোভাবে, তাহলে ভারত সক্রিয় হবে, তাদের যে নেইবারিং যে সমস্যা বাংলাদেশকে নিয়ে, সেইটার দিকে তারা অন্যান্য দেশের দিকে তাকিয়ে আছেন যে তারা নট নেসেসারিলি। আমরা যেটা বলছি যে আপনারা প্রায় প্রশ্ন করেন যে
আমেরিকা কি করবে, ভারত কি করবে। আমি সেই সিনারিওটা ব্যাখ্যা দিয়ে বললাম আমাদের পয়েন্টটা হলো যে আমরা 16ই ডিসেম্বর যেভাবে দেশ স্বাধীন করেছিলাম দুটো বৃহৎ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, আমাদের মতো যারা কোনোদিন অস্ত্র হাতে নেই তারা অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিলাম। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা জেগে উঠেছে। আরেকটা সমালোচনা আপনারা প্রায় করে থাকেন মিডিয়াতে যে এই যে আওয়ামী লীগের যে ভুল হয়েছে কোনো রিফর্ম হবে কিনা। অলরেডি শেখ হাসিনা রিফর্মের অর্ডার দিয়েছেন। যে সমস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা পালিয়ে এসে আরামে এসে ইন্ডিয়া বা অন্যান্য দেশে আসেন, কিন্তু শেখ হাসিনা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যেখানে আছে সেখান থেকেই আন্দোলন করতে হবে এবং যে আন্দোলন করবে সেই নেতা। অর্থাৎ রিফর্ম শুরু হয়ে গেছে। যারা আরামায়েশে বসে আছে বা যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছে না, কিন্তু যারা মাঠে ময়দানে আন্দোলন করছে তারাই ভবিষ্যতের নেতা হবে। এবং এই জন্য আমরা আশাবাদী যে পরিবর্তন হবে, কিন্তু সেটার দিনক্ষণ দেওয়া মুশকিল, কারণ আমরা একটা ফ্লুইড বিশ্বে বাস করছি যেখানে প্রতিদিনই বিভিন্ন পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। আমরা তো কখনো ভাবি নাই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়ে যেভাবে স্ট্রংলি ইউনিসের ব্যাপারে বললেন, ভারতকে ম্যান্ডেট দিয়ে দিলেন, কিন্তু হঠাৎ করে 1 মাসের মধ্যেই এই কি বলে আরাকান স্টেট প্রতিষ্ঠার জন্য তাদের সুর নরম হয়ে যাবে, এটা তো আমরা ওই সময় ভাবি নাই। কাজে পরিস্থিতি চেঞ্জ। আপনাদের কত কন্ট্রাডিক্টরি, বুঝতে পারছেন? দেখেন, শেখ হাসিনা বারবার করে বলেছেন যে একটা সাদা দেশ, সাদা চামড়াই বলেছে, কিন্তু যে তাকে প্রস্তাব দিয়েছে যে যদি বঙ্গোপসাগরের একটি অংশ তাদেরকে দেয়া হয়, যদি তারা এয়ার বেস বানাতে দেয়, সেন্ট মার্টিন দেয়, তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারেন, রাইট? খুব স্পষ্ট কারা এটি এই প্রস্তাব দিয়েছে। শেখ হাসিনা বারবার কথাগুলি বলেছেন, আর এখন আপনারা বলছেন ডোনাল্ড ট্রাম্প এসে বদলে ফেলে। আপনি এই দেশের না আপনি ভুল বুঝছেন। আমার প্রশ্নের জবাবটা হলো যে বিশ্ব পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, আমেরিকা প্রত্যেকটা দেশে ফরেন পলিসি, কখনো তার ফরেন পলিসি বদলায় না। না 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 আমি সেটাই বলছি যে আমেরিকা প্রত্যেকটা দেশের ফরেন পলিসি তাদের নিজের স্বার্থে তারা করে এবং দরকার হলে তারা পরিবর্তন করে। আওয়ামী লীগ, আমার কন্ট্রাডিকশনটা হচ্ছে আওয়ামী লীগ কেমন আপনি ভুল প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের হাতে শেখ হাসিনাতে কোনো জাদু মন্ত্র নেই। তাকে পরিস্থিতি অ্যানালাইসিস করে পরিবর্তিত পরিস্থিতি তার পলিসি অ্যাডজাস্ট করতে হয়, সেই কথাটাই তিনি করে যাচ্ছিলেন। এবং বিশ্বাসঘাতকতার তো কোনো ডিফেন্স নাই, কারণ পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে সবসময় বিভিন্ন সময়ে আত্মহত্যা কি বলে অ্যাসাসিনেশন হয়েছে, বিশ্বাসঘাতকতা হয়েছে। শেখ হাসিনার লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি করা, এবং সেটা সে করেছে। এই যে মেট্রো রেল, তারপরে যে কি বলে জিডিপি গ্রোথ, গ্রামগঞ্জে ইলেকট্রিসিটি, এটা দৃশ্যমান অর্থনৈতিক তিনি অর্জন করেছিলেন, এইটাই তার লক্ষ্য ছিল। সে তো কখনো ভাবে নাই যে আমেরিকার মতো একটা বৃহৎ শক্তি বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ এইভাবে পিছন থেকে ছুরিকাঘাত করবে। এবং যদিও করে, আমেরিকার বাংলাদেশের কি সাধ্য রয়েছে আমেরিকার মতো দেশের সাথে যুদ্ধ করা? সম্ভব নয়। আমেরিকার পার্লামেন্টের সিদ্দিক ভাই যেটা বললেন যে আমেরিকা যে কোনো লোককে ক্ষমতায় বসাতে পারে, হ্যাঁ, যে ক্ষমতায় বসাতে পারে, ক্ষমতায় থেকে ইয়েতে করতে পারে। নিজাম চৌধুরী কোথায়? এটা সিদ্দিক ভাই বলতে পারবেন। নিজাম যদি আছে, সে তার কাজ করতেছে। যে প্রশ্নটা করছেন, আমি তার উত্তর হলো নিজাম চৌধুরী আওয়ামী লীগের একজন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। সে তার পথে, আমি যেটা আগে বলেছি, নবী ভাইয়েরা কাজ করতেছে আওয়ামী লীগ কিনা, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক সবাই কাজ করতেছে। যে প্রশ্ন করেছে নিজাম চৌধুরী সাহেব কোথায়, নিজাম চৌধুরী সাহেব আমেরিকাতে আছেন, ওনার পথে, ওনার অবস্থান থেকে উনি কাজ করতেছেন, এটুকুই বলতে পারি। এবং সর্বশেষ আমি যেটা বলি, আপনি যেটা বলতে চাচ্ছেন, রাজনীতির প্রথমেই বলছি এর কোনো বাউন্ডারি কন্ডিশন নেই, ভেরি কমপ্লেক্স সায়েন্স। এটা সে রাজনীতিতে কমপ্লেক্স সায়েন্স একদিনে একসাথে হবে না, আবার অন্য আরেকদিন আমরা এটা নিয়ে আলোচনা করব। ডক্টর নবী, ডক্টর সিদ্দিক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে। আমি একটা কথা বলে শেষ করতে, একটা কথা বলে আমি জনগণে বাংলা, যারা আজকে এটা শুনছেন, বাংলাদেশের জনগণ কষ্টে আছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী যখনই কথা হয় উনি তাদের কথা বলেন যে আমি যেহেতু তথাকথিত
কোটা আন্দোলনকে ঠিক মতো হ্যান্ডেল করতে না পারার ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেজন্য আমার জনগণ যে কষ্ট করে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছেন এবং সব সময় সবার সহযোগিতা কামনা করছেন কি করে এই দেশটাকে আমরা শান্তি ফিরিয়ে আনতে পারি। এবং সেজন্য আপনাদের সব দলের, আপনাদের সঙ্গে সবার সহযোগিতা দরকার। চলেন আমরা সেই কাজটা করি। দোষারোপ করে একজন আরেকজনকে দোষারোপ করে কোনো কাজ হবে না। আমাদের সবার অংশগ্রহণ করে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। আসুন সেই কাজটা করি। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি 30 সেকেন্ড লাগবে, সেটা হলো জয় বাংলাদেশের জনগণের, মুক্তিযুদ্ধের পক্ষের তাদের জয় হবেই, ইউনিসের পতন হবে, ইউনিসের কোনো ষড়যন্ত্র সাফল্য হবে না, তাকে যেতেই হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ক্ষমতায় বসবে। আমি বাংলাদেশের জনগণের যারা সাফার করছেন, নির্যাতিত হচ্ছেন, তাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং তাদেরকে আশার বাণী আমি শোনাচ্ছি যে আপনাদের জয় একদিন হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি জি, ডক্টর নবী, ডক্টর সিদ্দিক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন এবং পরে যারা যুক্ত হবেন দেখবেন, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক। বাংলাদেশ মানুষ যে নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, একদিকে নিরাপত্তাহীনতা, অন্যদিকে অর্থনৈতিক সংকট এবং যে সামগ্রিক যে রাজনৈতিক অনিশ্চয়তা, সবকিছুকে ছাপিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে যেভাবে বিপন্ন হয়ে উঠেছে, তার বিরুদ্ধে মানুষকে যেমন ঐক্যবদ্ধ হতে হবে, তেমনি মানুষকে প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কারণে আজকে যখন খালেদা জিয়া দেশে ফিরছেন, তার সঙ্গে তার দুই পুত্রবধূ ফিরছেন, এটি রাজনীতিতে একটি নতুন বাতাস নিয়ে আসছে বাংলাদেশের রাজনীতিতে। ঠিক তেমনি মানুষ অধীর আগ্রহে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছেন যে কবে তাদের নেত্রী ফিরবেন। এবং আমরা জানি যে এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে এই হাসিনা খালেদাই একদিন স্বৈরাচারকে পতন ঘটিয়েছিলেন। এই দুই দলের যেই শক্তি, বাংলাদেশের মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে উঠবে এই দুই দলকে কেন্দ্র করে, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।